সালামু আলাইকুম বলাফান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাই দাও। আরে চলে আসছি, আমি তো আসি ছোটোবেলা থেকে এখানে আসি। তোমাদের আনাফ ভাইয়া ক্লাস নিচ্ছিল, ক্লাস নিল। তোমরা নাকি হচ্ছে আনাফ ভাইয়া বলছো যেরকম ভাই তাড়াতাড়ি ক্লাস ছেড়ে দেন, বায়োলজি পড়াটা বেশি জরুরি। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক সবাইকে। আলহামদুলিল্লাহ। ওই জন্য আনাফের ছাড়তে দেরি হয়েছে, সেই জন্য হচ্ছে আমিও একটু গ্র্যাপ দিলাম যে এরকম যে সমস্যা নাই, তাহলে আনাফ যেহেতু ছাড়ছি একটু আগে, তাহলে তোমরা একটু গ্যাপ নাও। আমাদের তো চিন্তার কিছু নাই, আমাদের তো ছোট টপিক, তো প্যারাল হবে না ইনশাল্লাহ। চলে আসো, আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা প্রি অ্যাসেসমেন্টে চলে আসি। দেখো এই হচ্ছে আমাদের প্রি অ্যাসেসমেন্ট। কী অবস্থা, কার কয়টা পারো সেগুলো একটু জানাই দাও। ইয়া আল্লাহ, আমি নিজেই তো পারি না, তোমরা তোমাদের আর কি বলবো। চলো তাহলে আমরা শুরু করি। জিরোটা, লাস্টেরটা বইয়ে দেখছিলাম। অলওয়েজ জিরো, কখন দেখলেন পারি? যাক তার আলহামদুলিল্লাহ। ওই যে কয়েকজন হচ্ছে একটা দুইটা করে লিখছে যে একটা দুইটা পারি। চলে আসো, আমরা রক্তচাপ দিয়ে শুরু করবো, ঠিক আছে? এমনি তোমরা বিরাট চাপে আছো, তাহলে বিএনপি এখানে কেন আসছে? এইটা তো আসলে যুগ উপযোগী কোশ্চেন। যেহেতু তোমরা এখন এই এইচএসসিতে আসো, মানে অনেক বড়ই হয়ে গেছো, তো আসলে তোমরা বুঝোই যে আসলে কেন বিএনপি এখানে আসছে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের আগে থেকেও বিএনপি ছিল বইয়ের মধ্যে। তো আমরা চলে আসি এখানে আমাদের রক্তচাপ নিয়ে। রক্তচাপ আসলে কি? দেখো, আমাদের রক্তচাপ, আমরা চাপ তো জানি প্রেশার, তাই না? একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হলে যেটা একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা চাপ বলতেছি, তাই তো? এইখানে সেই চাপটাই হবে। এখন সেই চাপটা কিসের উপর হবে? দেখো, আমাদের রক্তবাহিকার ক্ষেত্রে তো পাইছি আমরা শিরা ধমনী, এগুলো পাইছি না? তার সাথে কৌশিক জালিকা। তো দেখো আমাদের আপনি কোন দল? আমি আমার দল, সিফাতের দল, ঠিক আছে? তো চলে আসো আমাদের এইখানে। এই হচ্ছে রক্তবাহিকার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, রক্তবাহিকার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এই হচ্ছে রক্তবাহিকা, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমাদের রক্তবাহিকা আছে, এই হচ্ছে রক্তবাহিকা আছে। এই রক্তবাহিকার মধ্যে, এই হচ্ছে মনে করো রক্তবাহিকা ধরে নিলাম। তো রক্তবাহিকার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? রক্ত প্রবাহিত হচ্ছে। এই যে রক্তটা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময় দেখা যাবে এই রক্ত, এই যে আমাদের রক্তবাহিকার উপর আড়াআড়ি একটা পার্শ্বচাপ দিবে, ঠিক আছে? এই যে রক্তবাহিকার উপর যে আড়াআড়ি পার্শ্বচাপটা দিচ্ছে, সেইটাকে আমরা বলতেছি রক্তচাপ। তার মানে রক্ত যখন রক্তবাহিকার মধ্যে দিয়ে, স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে দেয়ালে, রক্তবাহিকার দেয়াল আছে, সেই দেয়ালের ওপর একটা পার্শ্বচাপ দিবে, ঠিক আছে? এই যে তার মানে রক্তনালীর ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রাচীর গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে, সেটাকে আমরা বলতেছি রক্তচাপ। এবং সেটা কি? এই পার্শ্বচাপটা হচ্ছে একটা হলো আড়াআড়ি প্রয়োগ করে, অবশ্যই আড়াআড়ি, মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োগ করতেছে চাপটা, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলতেছি রক্তচাপ। এই যে দেখো রক্তবাহিকা, রক্তবাহিকার ভিতর দিয়ে রক্ত আসতেছে, এই রক্তটা হচ্ছে আড়াআড়ি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে প্রেশার দিচ্ছে, সেটার আমরা বলতেছি রক্তচাপ। এটা কয় ধরনের আছে রক্তচাপ? দুই প্রকার, দুই প্রকার। কি কি? একটা যদি আমরা বলি হচ্ছে আমাদের সিস্টোলিক রক্তচাপ, সিস্টোলিক রক্তচাপ, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক রক্তচাপ, ঠিক আছে? এখন তোমরা নিজেরাই আমাকে বলো তো যে সিস্টোল আর ডায়াস্টোল, হ্যাঁ, রক্তচাপ আর বায়ুচাপ আলাদা। বায়ুচাপ তো হিসাব, মানে বায়ুচাপ তো পুরোপুরি আলাদা, ঠিক আছে? বায়ুচাপ আর বাষ্পচাপের মধ্যে তোমরা প্যারাল নিতে পারো যে বায়ুচাপ বেশি নাকি বাষ্পচাপ বেশি, ঠিক আছে? সেটা আলাদা হিসাব, কিন্তু আমাদের এই রক্তচাপ আর বায়ুচাপ পুরোপুরি আলাদা, ঠিক আছে? তোমরা নিজেরাই বলো তো, ফিজিক্সে তোমরা পড়ছো, রাতুল ভাই তো তোমাদের পড়াইছে বোধ হয়, যে বায়ুচাপ আর বাষ্পচাপ কোনটা বেশি হবে? বায়ুচাপ বেশি নাকি বাষ্পচাপ বেশি যে কোনো একটা এলাকায়? আরে সাবাস,
এইদিকে বাষ্প চাপ দিয়ে উড়াই ফেলছে সবাই, তার মানে হচ্ছে মনে হয় যে বাষ্প চাপই বেশি। ঠিক আছে, ফার্স্ট মডিউলে ক্লাস করা হয় নাই, তাহলে তো হচ্ছে জানে না, কিন্তু অনেকেই বলছে যে বাষ্প চাপ বেশি। ভেরি গুড। তাহলে মানে আমরা যদি চলে আসি বাষ্প চাপ, তাই তো বাষ্প চাপ, বাষ্পের মধ্যে কি থাকে? পানি থাকে, তাই তো পানি থাকতেছে। পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে 18। আর বায়ুতে কি থাকতেছে? বায়ুতে তো তেমন কিছুই থাকে না, খালি অক্সিজেন থাকে আর নাইট্রোজেন থাকে, সাথে কিছু অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, তাই তো। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর আর কতই হবে? পারমাণবিক ভর হচ্ছে অক্সিজেনের 32 আর নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 28। তাহলে পানির ক্ষেত্রে ছিল 18 আর এদের ক্ষেত্রে হচ্ছে 32 28। কোনটার ভর বেশি? বায়ুর ভর বেশি, আর যার ভর বেশি তার চাপ কি হবে? তার চাপ বেশি হবে না। তার মানে আসলে বায়ু চাপ সবসময় বেশি হয়, বাষ্প চাপ বেশি না। দেখছো, এই জিনিসটা হচ্ছে আমাদের ভুল হয়। ক্লিয়ার? তাহলে তোমাদের ফিজিক্স পড়াই ফেলতেছি, নাউজুবিল্লাহ। আমার ক্লাস বায়োলজি, আমি আবার ফিজিক্সে চলে গেছিলাম। তো যাই হোক, তোমাদের ওই যে একজন কোয়েশ্চেন করছিল আরশাদ, সেইখান থেকে আর কি বলতে বলতে চলে যাওয়া বায়ু বাষ্প, সেইখানে চলে যাওয়া। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা কিন্তু তোমাদের ভুল থাকে যে বায়ু চাপ থেকে বাষ্প চাপ বেশি। কেন? আমরা চিন্তা করি বাষ্পের মধ্যে কি আছে, বাষ্পের মধ্যে পানি আছে, তার মানে চাপ তো বেশি হবেই, কিন্তু না, বাষ্পের মধ্যে পানি থাকার কারণেই বাষ্প চাপ কম হয়, বায়ু চাপটা বেশি হয়। ঠিক আছে, ওইখানে আমরা পেয়ে গেছি। যাই হোক, ওগুলো আমাদের পড়ার হিসাব না। আমাদের সিস্টোলিক ডায়াস্টোলিকে চলে আসি। সিস্টোলিক আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে দেখো, সিস্টোলিকে আমরা জানি হৃৎপিণ্ড যখন সংকোচন হয়, আগের ক্লাসে পড়ছিলাম, সেটাকে আমরা বলতেছি সিস্টোলিক। আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন সেটাকে বলা হয় ডায়াস্টোলিক, ডায়াস্টল, তাই তো। তো সিস্টল অবস্থায় যখন যে প্রেশারটা দিবে সেটা বলা হয় সিস্টোলিক রক্তচাপ, ডায়াস্টল হলে যে প্রেশারটা দিবে সেটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক রক্তচাপ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে যদি চলে আসি, আমাদের মাঝে মাঝে ফিজিক্স একাডেমি ক্লাস নিতে পারবো, এই বায়োলজি ক্লাসেই তো দেখা যাচ্ছে যেরকম শেষ হয় না। ঠিক আছে, তো বায়োলজি ক্লাসেই দেখা যায় যে অনেক সময় তোমাদের সাথে আমার থাকা হয় না, তো আবার নিজেরও হসপিটালে ডিউটি থাকে, যার কারণে দেখা যায় যেরকম ঝামেলা হয়ে যায়। তো ইনশাল্লাহ সুযোগ সময় যখন হবে তখন ইনশাল্লাহ দেখবো। বসে একটু সমস্যা আছে, সেটার জন্য কি ওষুধ খাবো? আসলে এটা মানে ইয়েতে মানে তোমার মেসেজে বলাটা আসলে টাফ, মেসেজে বোঝাটা টাফ যে আসলে কি সমস্যা। সামনাসামনি দেখলে আর কি বোঝা যায় যেরকম কি সমস্যা না সমস্যা, সেটার জন্য কি ওষুধ দেওয়া যায়। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, হৃৎপিণ্ডে যখন সিস্টল হবে, তুমি নর্মালি এখন চিন্তা করো, নর্মালি একটা বেলুন আছে, বেলুনটা যখন প্রসারিত হয়ে আসছে, সেইখান থেকে যেটুকু পরিমাণে পানি বের হবে, পানিপূর্ণ বেলুন, সেইখান থেকে যতটুকু পানি বের হবে, আর বেলুনটাকে তুমি চাপ দিছো, সেইখান থেকে যতটুকু পানি বের হবে, কোনটা থেকে পানি বেশি বের হবে বলো তো? চাপ দেওয়া বেলুনে নাকি প্রসারিত থাকা বেলুনে? কোনটা থেকে আমাদের চাপ বেশি হবে? ঠিক আছে, রাতুল ভাই ক্লাস নিতে না আসলে আপনি সে ক্লাস নেবেন যখন সংকুচিত হবে, তাই না? ভেরি গুড। যখন চাপ দিছি বা সংকুচিত হয়েছি, চাপ দিলে বেলুনের থেকে পানি বের হবে। তার মানে চাপ দেওয়া মানে কি, আমাদের যখন এই যে হৃৎপিণ্ডটা আছে, হৃৎপিণ্ডটাতে যখন চাপ দেওয়া হবে তখন সেইখান থেকে যে আমাদের রক্তটা বের হয়ে আসবে, সেইখানে রক্তের পরিমাণ বেশি হবে। আর রক্তের পরিমাণ যখন বেশি হবে, তুমি নর্মালি চিন্তা করো, এই রক্তবাহিকার মধ্যে 1 নাম্বার সিনারিওতে মনে করো তুমি 2 লিটার রক্ত আছে, আর 2 নাম্বার সিনারিওতে এখানে আছে হচ্ছে 5 লিটার রক্ত, এই টুক পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, স্বাভাবিকভাবে যখন 2 লিটার রক্তের ভিতর দিয়ে যাবে, সেইটা আশেপাশে যেই পরিমাণ চাপ দিবে, 5 লিটার রক্ত যখন এর মধ্যে দিয়ে যাবে তখন চাপ বেশি হবে না? তার মানে রক্তের পরিমাণ যত বেশি হবে চাপ তত বেশি হবে। তার মানে সিস্টোলিক অবস্থায় যখন রক্ত হৃৎপিণ্ড পাম্প করে বের করতেছে, অনেক বেশি রক্ত চলে আসতেছে, রক্তের পরিমাণ বেশি, সো সিস্টোলিক চাপও সবসময় কি হবে? বেশি হবে। আর প্রসারিত অবস্থায় তখন হৃৎপিণ্ড প্রসারিত হয়ে আসছে, আস্তে আস্তে বের হয়ে আসতেছে যতটুকু রক্ত, সেটা পরিমাণ কম, রক্তচাপও কম হবে। এই জন্য সিস্টোলিক রক্তচাপ জেনারেলি দেখা যায় 120 মিলিমিটার মার্কারিকে হচ্ছে আমরা অপটিমাম প্রেশার ধরে রাখি। কত? অপটিমাম। অপটিমাম বলতে কি বোঝায়? অপটিমাম বলতে বোঝায় হচ্ছে যেটা সবচেয়ে ভালো। ঠিক আছে, এটা আসলে এটা আমাদের নর্মালি বলা হয়, কিন্তু আসলে রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে 100 থেকে 139, 100 থেকে 139। ঠিক আছে, 139 এটা হচ্ছে রেঞ্জ। কারণ সবার তো আর 120 থাকবে না সবসময়, 120-এর একটু কম হইলো বা বেশি হইলো আর আমরা টেনশন শুরু করে দিলাম, আল্লাহ আমার তো ব্লাড প্রেশার উল্টাপাল্টা হয়ে গেছে, তা না।
আসলে নর্মাল ব্লাড প্রেশারের ক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশারের রেঞ্জ হচ্ছে 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। অন্যদিকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ক্ষেত্রে অপটিমাম হচ্ছে 80 মিলিমিটার মার্কারি, কিন্তু এটার যে রেঞ্জ আছে রেঞ্জটা কত, রেঞ্জ হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। এটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে থাকলে হচ্ছে এটাকে বলতেছি আমরা নর্মাল ব্লাড প্রেশার। ঠিক আছে, তার মানে আমরা যদি ওই যে বলি না এই যে 120 আর 80 এই দুইটাকে একসাথে করে আমরা বলি হচ্ছে আমাদের 120/80 হচ্ছে আমাদের সবচেয়ে ডিজায়ার্ড রক্তচাপ। ঠিক আছে, এটা হচ্ছে অপটিমাম রক্তচাপ। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, অপটিমাম রক্তচাপ। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেছি অপটিমাম রক্তচাপের হিসাব নিকাশ। তাহলে এখন দেখো এইটাই আমাদের এখানে সুন্দর করে তোমাদের লিখে দেওয়া আছে যে সিস্টোলিক চাপ, এই যে ভেন্ট্রিকল যখন সংকোচন করতেছে সেই অবস্থায় রক্তচাপ বেশি থাকে, এই চাপকে বলতেছি সিস্টোলিক চাপ। এই যে দেখো 100 থেকে 139 মিলিমিটার মার্কারি, অপটিমামটা কত 120, আমি এখানে লিখে দিছি, এখানে আলাদা করে লেখা আছে। আর ডায়াস্টোলিকের ক্ষেত্রে যখন প্রসারিত থাকে তখন যেটা হয় সেটা হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার মার্কারি, আর এইখানে হচ্ছে অপটিমাম কত 80 মিলিমিটার মার্কারি। এইখানে দেখো এই যে আমাদের হৃৎপিণ্ডটা প্রসারিত হয়ে আছে, 80 লেখাই আছে, তার মানে এটা হচ্ছে কি ডায়াস্টোলিক। সংকুচিত হলে তখন হয়ে যাবে কি সিস্টোলিক। এখন নর্মালি তোমাকে যদি বলা হয় তাহলে ভাইয়া বলো তো যে আমাদের ব্লাড প্রেশার মানে হাই ব্লাড প্রেশার কখন হবে, ব্লাড প্রেশার হাই তখনই হবে যখন সিস্টোলিক চাপ 139-এর থেকে বেশি হয়ে যাবে আর ডায়াস্টোলিক চাপ 89 থেকে বেশি হয়ে যাবে। তার মানে আমাদের যদি বলা হয় হাইপার টেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার বেশি, সেটার ক্ষেত্রে কি হবে, সিস্টোলিকটা হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 140 মিলিমিটার মার্কারি, আর ডায়াস্টোলিকটা কি হবে, ডায়াস্টোলিকটা হবে হচ্ছে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল 90 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, তাইলে হচ্ছে সেটাকে বলতেছি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা উচ্চ রক্তচাপ পেয়ে গেছি। আর যদি বলা হয় হাইপোটেনশন মানে নিম্ন রক্তচাপ, ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি বলতেছি, হাইপোটেনশনের ক্ষেত্রে যেটা হবে, এটার ক্ষেত্রে আমাদের এই সিস্টোলিক ব্লাড প্রেশার, দেখো এখানে দেখো আমরা বলছিলাম নর্মাল রেঞ্জ কত 100 থেকে 139, তাহলে 139-এর বেশি হলে তো হাইপার টেনশন, তার মানে 100-র কম হইতে হবে 100, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 60 যে ছিল 60-র কম হইতে হবে। ঠিক আছে, লেস দেন 60, তাহলে এইটা হলে হচ্ছে আমরা বলতেছি হাইপোটেনশন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় নিম্ন রক্তচাপ হয়ে আরও বেশি রক্তচাপ কমে গেছে, এখানে তো 100/60 এটাও কিন্তু নর্মালি ধরা যায়। ঠিক আছে, 100/60 এটাও নর্মাল, কোনো সমস্যা হয় না। আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে প্রেশার একটু এমনি কম থাকে, কারণ তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এমনি খায় দায় কম, তারপরে দেখা যাচ্ছে যেরকম স্কিনি হয় মানে হচ্ছে একটু শুকনা হয়, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার একটু কম থাকলেও সমস্যা না। কিন্তু যখন অনেক বেশি কমে যায় মানে নিম্ন রক্তচাপের কারণে অনেক সময় কি হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় অনেকে। সেই অজ্ঞান হওয়াটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় সিনকোপ। এটাকে কি বলা হয়, সিনকোপ। ঠিক আছে, অনেক বেশি রক্তচাপ কমে গেলে তখন সেখানে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, আর সেই অবস্থাটাকে কি বলা হয়, সিনকোপ বলা হয়। বলো একটু ক্লিয়ার কিনা, যা যা বললাম এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, নাম্বারটা দিন একটু। নাম আর আসলে আমাদের এরকম দেওয়ার কোনো স্কোপ নাই, যার কারণে আমরা হচ্ছে দিতে পারতেছি না আর কি, আন্তরিকভাবে দুঃখিত। তো চলে আসো, হ্যাঁ ভেরি গুড, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেছি। এবার চলে আসো আমাদের এই যে ব্লাড প্রেশার, তাহলে আমরা বললাম হাইপার টেনশন হাইপোটেনশন কখন হয় আমাদের ব্লাড প্রেশার, হাইপার টেনশন হাইপোটেনশন বিভিন্ন সিচুয়েশনে হতে পারে। ঠিক আছে, রোজা থেকে অনেকে অজ্ঞান হইতে দেখছি, এটা আসলে কি আশা যেটা জিজ্ঞেস করছে এটা কিন্তু আসলে খুবই কমন, মানে রোজা রেখে অজ্ঞান হয়ে যাওয়া। এটা কেন হয় জানো? তার কারণ হচ্ছে যখন আমরা রোজা রাখি তখন আমাদের শরীরে খাচ্ছি না, অনেক সময় খাচ্ছি না, আবার দেখা যায় অনেকের ক্ষেত্রে সেহরিও করে নাই। ঠিক আছে, অনেকে এরকম আছে সেহরি করে নাই, তো তখন দেখা যায় যে এরকম আসলে যেটা হয় যে সেহরি করতেছে না, এই যে দেখো আমাদের সিস্টোলিক ডায়াস্টোলিক এটা হচ্ছে কন্টিনিউয়াসলি আর কি দেখা যাচ্ছে, সংকোচন প্রসারণের হিসাবটা যেটার জন্য রাখা, যেটা বলতেছিলাম যে যখন অনেক সময় দেখা যায় যেরকম খাচ্ছে না অনেক টাইম, লম্বা টাইম, তো গ্লুকোজ তখন কমে যায় আমাদের শরীরে, কার্বোহাইড্রেট না গেলে গ্লুকোজ কমে যায়, গ্লুকোজ কমে গেলে তখন ব্রেনের একমাত্র খাবার হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজ যদি না থাকে, গ্লুকোজ না থাকলে ব্রেনের দেখা যাচ্ছে যেরকম কোনো সাপোর্ট পাচ্ছে না,
তখন সে দেখা যাচ্ছে যেরকম অজ্ঞান হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা যখন অজ্ঞান হয়ে যায় এই জন্য সবার আগে চেক করা হয় ব্লাড সুগার লেভেল। ব্লাড সুগার লেভেল যদি দেখা যায় যে এরকম অনেক বেশি কমে গেছে, তখন সাথে সাথে তাকে হচ্ছে ওই মানে সুগার লেভেল বাড়ানোর জন্য আমরা হচ্ছে একটা নিউট্রিডেক্স স্যালাইন আছে দিয়ে দিই, তখন দেখা যায় কিছুক্ষণের মধ্যেই লোক একদম পুরো সুস্থ। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেইন কারণ। তাহলে চলে আসো যেটা আমরা বলতেছিলাম, ব্লাড প্রেশার এখন কোনো কারণে বেড়ে গেছে অথবা কোনো কারণে কমে গেছে। তো তোমার যখন ব্লাড প্রেশার বেড়ে যায় বা কমে যায়, এটা যে কোনো কারণেই হতে পারে, তুমি কি সবসময় টের পাও? নাকি তোমার ব্লাড প্রেশার বেড়ে গেলে তুমি ওষুধ খাও? এখন কি তোমাদের এমন কেউ আছে যে ভাইয়া আমার তো ব্লাড প্রেশার বেড়ে গেলে আমি হচ্ছে ওষুধ খাই, বা ব্লাড প্রেশার কমে গেলে আমরা হচ্ছে ওষুধ খাই? তো এটা কিন্তু তোমাদের টেরও পাও না তোমরা, যে এরকম তোমাদের ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে গেল, কখনো কখনো ব্লাড প্রেশার কমে গেল। এই জিনিসগুলো কেন টের পাই না আমরা? কারণ আমাদের এই জিনিসগুলোর জন্য সবসময় ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে, এই সময় হচ্ছে আমাদের কি করতে হবে, তাড়াতাড়ি ওষুধ খেতে হবে, এই সিগন্যালের দরকার হয় না। আমাদের বডির মেকানিজমই হচ্ছে এই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসা। ঠিক আছে, আর সেই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য যেই রিসেপ্টরটা আছে, তার মানে যে এই সিগন্যালটা রিসিভ করে, তাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। ব্যারো মানে হচ্ছে চাপ, ব্যারো মানে কি চাপ। তার মানে এই রিসেপ্টর মানে হচ্ছে যে যে রিসিভ করে, তার মানে যে এই চাপের সিগন্যালটা রিসিভ করবে তাকে বলা হয় ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, তাহলে এখন ব্যারো রিসেপ্টরটা কি করতেছে, চাপ বেশি না কম এই জিনিসটা আগে রিসিভ করে সে সিগন্যালটা পাঠাচ্ছে হচ্ছে ব্রেনে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি, ব্যারো রিসেপ্টর। তাহলে সেটাকে আমরা কি বলতেছি, ব্যারো রিসেপ্টর। ক্লিয়ার? এখন আমাদের ব্যারো রিসেপ্টর আছে দুই ধরনের, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, একটা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। তার মানে প্রেশার অনেক বেশি সেটার সিগন্যাল নিবে হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আর প্রেশার অনেক কম সেটার সিগন্যাল কে নিবে, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে মনে রাখি যে রিসেপ্টরগুলো কোথায় আছে। তুমি নর্মালি চিন্তা করো তো, এই হচ্ছে আমাদের একটা হৃৎপিণ্ড, এই তো আমাদের হৃৎপিণ্ড ছিল তাই না, তো হৃৎপিণ্ড আছে, তো এইখান থেকে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড লেফট ভেন্ট্রিকল থেকে এইটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, মানে এইভাবে বের হয় না, অন্যভাবে আসে, আমরা ছবিতে দেখছি আর্চ অফ অ্যাওর্টা, মানে মহাধমনীর মহাশিরার যে আমাদের মহাধমনীর যে বাঘটা আছে সেটাকে আর্চ অফ অ্যাওর্টা বলি। এখন দেখো রক্ত কিন্তু সারা দেহে এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এইটার মধ্যে দিয়ে যেহেতু রক্ত যাচ্ছে, হৃৎপিণ্ড যখন পাম্প করতেছে, সংকোচন দিচ্ছে, চাপ দিচ্ছে, তাহলে আমাদের এইখানে দেখো ভাই রক্তচাপ বেড়ে গেলে ওষুধ সেবন করতে হবে না, আমাদের সবার ক্ষেত্রে ওষুধ সেবন করতে হয় না, কারণ সবারই ব্যারো রিসেপ্টর আছে, সে নিজেই বডির মেকানিজম দিয়ে নিজেই প্রেশারটাকে কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু অনেকের ক্ষেত্রে এই কন্ট্রোলটা হারায় যায়, তখন তাদের জন্য হচ্ছে আমরা প্রেশারের ওষুধ দিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেটা বলতেছিলাম, আমাদের আর্চ অফ অ্যাওর্টা এইখান দিয়ে রক্ত বেরোচ্ছে। এখন তুমি যদি এইখানেই সিগন্যাল নেওয়ার জন্য কাউকে সেট করে দাও, তাহলে তুমি পুরা রাস্তা স্বাভাবিক সারা দেহে যাওয়ার পথে সবসময় কি প্রেশার এক এক রক্তবাহিকা এক এক রকম হবে না, এই জন্য তুমি বুঝতে পারবা না যে আসলে কোথায় কেমন প্রেশার হচ্ছে। এই জন্য যেটা করা হয়, এই যে আমাদের আর্চ অফ অ্যাওর্টা এইখানটায় হচ্ছে কিছু রিসেপ্টর রাখা হয়, যাতে হৃৎপিণ্ড পাম্প করলো, রক্ত এইখান দিয়ে টুক করে বেরোচ্ছে, বের হয়ে যেই স্পিডে বেরোচ্ছে এইখানে এসে যেই স্পিডে এসে এই যে আমাদের দেয়ালে ধাক্কা দিবে, অন্য জায়গায় কিন্তু এই স্পিডে এসে ধাক্কা দিবে না। তাহলে এইখানে এসে বের হয়ে এসে এইখানে দেয়ালে যে ধাক্কা দিবে, ওইখানে দেয়ালের মধ্যে এক ধরনের রিসেপ্টর আছে, তার মানে রক্তবাহিকার প্রাচীরে এক ধরনের রিসেপ্টর আছে, সেটাকে আমরা বলতেছি ব্যারো রিসেপ্টর। সেই ব্যারো রিসেপ্টরটা সিগন্যাল দেয় যে এই জোরে ধাক্কা লাগছে, ওরা ধাক্কা খেয়ে অভ্যস্ত, কিন্তু যখন দেখে যেরকম অনেক বেশি জোরে ধাক্কা লাগছে, তখন ওরা সবাই জেগে ওঠে, রে ভাই হৃৎপিণ্ড খেপে গেছে, ওটা থামাইতে হবে। তাহলে এই যে হৃৎপিণ্ড খেপে গেছে, ওটা থামাইতে হবে, সেই চিন্তা ভাবনা করার জন্যই এইখানটায় আর্চ অফ অ্যাওর্টাতে কিছু রিসেপ্টর আছে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, তাহলে আমাদের এইখানটা আমরা মনে রাখবো হচ্ছে আমাদের এইখানে মনে রাখো, কিভাবে মনে রাখবো, আমরা হচ্ছে নিচে সাপ আর উপরে আঁকো, এটা দিয়ে কি, এটা দিয়ে আমরা বুঝবো আসলে যে কি কি আমাদের এখানে ব্যারো রিসেপ্টর কোথায় কোথায় আছে। নিচে দিয়ে বুঝবো হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, সাপ দিয়ে হচ্ছে এই যে আমাদের সাপ দিয়ে হচ্ছে সিস্টেমিক ধমনী, সিস্টেমিক যে রক্তবাহিকাগুলো আছে, সিস্টেমিক রক্তবাহিকা যেগুলো আছে, সাথে হচ্ছে পালমোনারি রক্তবাহিকা যেটা আছে,
পালমোনারি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে পালমোনারি রক্তবাহিকা আর সিস্টেমিক রক্তবাহিকা এই দুইটা যে আমাদের রক্তবাহিকা আছে সেই সব জায়গায় থাকে হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, আর উপরে দিয়ে বুঝতে পারতেছি হচ্ছে উপরে হচ্ছে উচ্চচাপ প্রেশার যখন উপরে থাকবে, আতে হচ্ছে অ্যাওরটিক আর্চ মানে আর্চ অফ অ্যাওরটা, আর হচ্ছে কতে হচ্ছে ক্যারোটিড ধমনী। এই জায়গাগুলোতে থাকে হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টরের কাজ কি ছিল? ব্যারো মানে হচ্ছে চাপ, আর চাপের সিগন্যাল যে বা রিসিভ করে তাকে বলা হয় ব্যারোরিসেপ্টর। সে কি করবে? সে সিগন্যালটা রিসিভ করবে চাপ কি বেশি নাকি কম। তার মানে আমাদের এই যে এখানে যে চাপটা আমরা হিসাব করছিলাম 140 190 হলে বেড়ে যাবে, তাহলে যখন সে চাপ রিসিভ করবে অনেক জোরে ধাক্কা লাগছে সে রক্তবাহিকার, তখন সে বলবে যে কি ব্যাপার, এটা তো 140/90 এর বেশি, তার মানে তখন হাইপার টেনশন হয়ে যাবে। সে নর্মালি একটা হচ্ছে তার হিসাব থাকে যে এইটুক পরিমাণে এইটুক চাপ আমি সহ্য করি, এর থেকে বেশি হইলে তার মানে এইখানে প্রেশার বেড়ে গেছে, তাড়াতাড়ি সিগন্যাল দাও ব্রেনকে যে হার্ট পাগল হয়ে গেছে, ওটা থামা, তাই না? এই সিগন্যালটা দেয় হচ্ছে ব্যারোরিসেপ্টর, ঠিক আছে। তাহলে কোনটা কোথায় আছে পেয়ে গেছি। এখন দেখো এই যে আর্চ অফ অ্যাওরটা, এই যে আর্চ অফ অ্যাওরটা এইখান থেকে এইখানে দেখা যাচ্ছে যেরকম আমাদের এইখানটায় দেখা যায় যেরকম ওদের প্রাচীরে এইখানটায় এরকম ব্যারোরিসেপ্টর থাকে, ঠিক আছে। এছাড়াও দেখা যাচ্ছে আমরা কোথায় পাইছি ক্যারোটিড ধমনীরা, তো আমরা বলছে মনে আছে যেরকম বিসিএস দিয়ে পড়ছিলাম আমরা বিসিএস দিয়ে বলছিলাম ব্রাকিওসেফালিক, ক্যারোটিড, সাবক্লাভিয়ান, এইভাবে পড়ছিলাম, মনে আছে? তো এই যে ক্যারোটিড ধমনী আছে, এই ক্যারোটিড ধমনী আমাদের ব্রেইনে সিগন্যাল নিয়ে যায়। তো ব্রেইনে সিগন্যাল নিয়ে গেলে, ব্রেইন সবচেয়ে খুব ডেঞ্জারাস একটা জায়গা, তো ব্রেইনে সিগন্যাল নিয়ে গেলে ব্রেইনে উল্টাপাল্টা প্রেশারের রক্ত গেলে তো অবস্থা খারাপ। এই জন্য এই ক্যারোটিড ধমনী, এই দুই সাইড দিয়ে দুইটা ক্যারোটিড ধমনী গেছে, এই দুই ক্যারোটিড ধমনীর ওই গায়ে থাকে হচ্ছে আমাদের আরেকটা ব্যারোরিসেপ্টর, ঠিক আছে। তার মানে এই যে আমাদের উচ্চচাপ ব্যারোরিসেপ্টর দুই জায়গায় থাকে, এই যে অ্যাওরটিক আর্চ আছে আর এই যে আমাদের ক্যারোটিড ধমনী আছে, সেই ক্যারোটিড ধমনীর এখানে আমাদের ক্যারোটিড সাইনাস পাবো, ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটার মধ্যে থাকে হচ্ছে এই আমাদের ব্যারোরিসেপ্টর, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। ওইটা কি পালমোনারি ধমনী? এগুলো সব আমরা ধমনী নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে। মেইনলি আমরা ধমনী নিয়ে কথাবার্তা বলতেছি। ঠিক আছে, ওকে। এইবার চলে আসো আমাদের এইখান থেকে তো পেয়ে গেছি। এবার উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, তার মানে আমরা এই জায়গাটায় যদি চলে আসি, এখান থেকে তোমাদের রিটেন আসে কম, ঠিক আছে। কলেজগুলোতে কিছু কিছু কলেজ আছে যারা হচ্ছে একটু মানে পোলাপানরে বেশি বাজায় দেখতে চায় অথবা একটু প্যারা দিতে চায়, তারা এখান থেকে কোশ্চেন করে, ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে এইটুকু শিখবো। দেখো এটা জিনিসটা একদম ইজি, ঠিক আছে। জিনিসটা কীরকম ইজি দেখো, তোমাদের কাছে যদি জিজ্ঞেস করি, তোমাদের এই যে শীতকালে যেটা হয়, শীতকালে দেখা যায় যেরকম ফ্যান এমন একটা অবস্থা হয় মাঝে মাঝে যে ভাইয়া ফ্যান ছাড়লে শীত লাগে, ফ্যান কম মানে বন্ধ করলে আবার গরম লাগে, এইরকম হয় না মাঝে মাঝে? বলো তো কার কার এরকম হয়, আমার একটু জানাও। লাস্টের দিকে হয়, তাই না? আবার মাঝে মাঝে এরকম মনে হয়, তো এইটা কিন্তু হয় আসলে। তো দেখো তখন তুমি কি করো বলো তো, যে তোমার ফ্যান অফ করলেও সমস্যা, ফ্যান বন্ধ মানে ফুল স্পিডে চালায় রাখলেও সমস্যা, তখন তোমরা কি করো, রেগুলেটর দিয়ে ফ্যানটাকে মিডিয়াম একটা স্পিডে এনে দাও, তাই তো? ওকে, তাহলে এই জিনিসটার সাথে মিলবে। দেখো আমাদের উচ্চচাপ কখন হবে বলো তো? উচ্চচাপ কখন হবে? যখন হৃৎপিণ্ড বেশি বেশি রক্ত বের করবে। বেশি বেশি রক্ত কখন বের করতেছে? যখন সে বেশি বেশি সংকোচন করতেছে। তার মানে হৃৎপিণ্ড মনে করো পাগলাই গেছে যে না আজকে পাগল করে ফেলবো, ধুমধাম সংকোচন করে যাচ্ছে। যত বেশি সংকোচন করবে তত বেশি রক্ত বেরোবে। তার মানে বারবার সংকোচন করার কারণে রক্ত বেশি বের হবে। রক্ত যখন রক্তবাহিকার ভিতর দিয়ে বেশি যাবে, রক্তচাপ বেশি হবে, তাই তো? তার মানে আমাদের কাজ হচ্ছে রক্তচাপটাকে কন্ট্রোলে নিয়ে আসা। এই কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ এইটাকে কমাইতে হবে। উড়াধুরা সংকোচনের কোনো দরকার নাই, পাম্পিং অ্যাকশনটাকে কমাইতে হবে, তাই তো? তার মানে উচ্চচাপ হওয়ার কারণ কি? উচ্চচাপ হওয়ার যদি কারণ বের করো, এটার কারণ হচ্ছে বেশি বেশি পাম্প করা, বেশি বেশি হৃৎপিণ্ড বেশি বেশি পাম্প করতেছে, যার কারণে বেশি বেশি রক্ত বেরোচ্ছে।
বেশি বেশি রক্ত হচ্ছে, বেশি বেশি রক্ত হলে প্রেশারটা বেশি হচ্ছে, সেই জন্য প্রেশার বেশি হচ্ছে, তাই তো? এইটা হচ্ছে নর্মাল হিসাব। এখন প্রেশারটা যখন বেড়ে গেছে, রক্তবাহিকার মধ্যে দিয়ে যখন অনেক বেশি পরিমাণে রক্ত যাবে, তখন এই রক্তচাপ বৃদ্ধি পাওয়ার কারণে রক্তনালী কি প্রসারিত হবে না? তার মানে রক্তচাপ বেড়ে গেছে, অনেক বেশি রক্ত যাচ্ছে, তখন রক্তনালীটা স্ট্রেস হবে, চাপ লাগবে, সে প্রসারিত হবে। এই যে প্রসারিত হলে অ্যাওরটিক আর্চ, ক্যারোটিড ধমনী, এই সব জায়গায় কি এই যে প্রসারিত হচ্ছে, যখন টান লাগে তখন রিসেপ্টর চিন্তা করে কিরে আমার টান লাগলো কিসের জন্য? এই যে টান লাগা মানে কি প্রেশার অনেক বেড়ে গেছে। তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের ওই যে অনেকে আছে ফ্যান ছেড়ে কাঁথা গায়ে দিয়ে থাকে, তো এইখানে মনে করো আমাদের সবসময় তো আর এই সুযোগ থাকতেছে না যে সুন্দর রক্তচাপ বেড়ে গেছে আমরা কাঁথা গায়ে দিয়ে বসে থাকবো। তো এখানে যেটা হয়, মনে করো তুমি তোমার সিনারিওটা তুমি চিন্তা করো, তুমি কখন বোঝো যে তোমার ঠান্ডা লাগতেছে? মনে করো ফ্যান ছেড়ে দিছো, দেখা যায় যেরকম তোমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? মনে হয় যেরকম আল্লাহ হাতে হচ্ছে আমাদের ত্বকে আমরা সেন্স পাই যেরকম আরে ঠান্ডা লাগতেছে, ত্বক ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে ত্বকের মধ্যে আমাদের রিসেপ্টর আছে, এই রিসেপ্টরটাকে বলে থার্মো রিসেপ্টর। টেম্পারেচারের সিগন্যাল নেয় যে তাকে বলা হয় থার্মো রিসেপ্টর। তো টেম্পারেচারের সিগন্যালটা আমরা এখানে হাতে পাচ্ছি বা হচ্ছে আমাদের শরীরে পাচ্ছি, ত্বকে পাওয়ার সাথে সাথে আমরা কি করতেছি, এরপর আমরা যে সুন্দর করে রেগুলেটরটাকে ঘুরাই দিচ্ছি, তাই না? রেগুলেটরটা ঘুরাই দিলে সেই রেগুলেটর ঘুরে যাওয়ার কারণে ওই সিগন্যালটা তারের মাধ্যমে যাচ্ছে কোথায়? ফ্যানের থেকে ফ্যানটাকে সে কী করতেছে, বন্ধ করে দিচ্ছে না। ফ্যানের মধ্যে যখন সিগন্যালটা যাচ্ছে, ফ্যানটা আস্তে আস্তে তখন ঘোরা আস্তে আস্তে ঘুরতেছে, তাই তো? আগে ফ্যান পাগলার মতো ঘুরতেছিল, আমরা ফ্যানটাকে কন্ট্রোল করার জন্য কোথায় চলে গেছিলাম? রেগুলেটরের কাছে গেছি, রেগুলেটরে হাত দিয়ে সুন্দর করে রেগুলেটরটাকে ঘুরাই দিছি। সেই ফ্যানের মধ্যে যে রেগুলেটরের মধ্যে যে তার ছিল, তারটা যে ফ্যানের মধ্যে সিগন্যাল দিছে যে ভাই তুই এবার থাম, আস্তে আস্তে ঘোর। এই সেম ঘটনাটা এখানে ঘটে। কিভাবে দেখো, যখন আমাদের ঠান্ডা লাগতেছিল, মানে আমাদের শীত বেড়ে গেছিল, তখন আমরা হচ্ছে আমাদের ত্বকের মধ্যে সিগন্যাল পাইছিলাম না? সেম এদের যখন রক্তচাপ বেড়ে যাবে, এদের রক্তনালী প্রসারিত হবে, আমাদের যেরকম থার্মো রিসেপ্টর উদ্দীপিত হয়েছে, ওদের ব্যারো রিসেপ্টর উদ্দীপিত হবে, ঠিক আছে? ব্যারো রিসেপ্টর উদ্দীপিত হলো। এখন আমরা কি করছিলাম, আমরা যে সুন্দর করে যে হাত দিয়ে সুন্দর করে কি করছিলাম, রেগুলেটরটাকে ঘুরাই দিছিলাম, রেগুলেটর সেই সিগন্যালটা পাঠাইছিল ফ্যানের কাছে। এখানে ফ্যান কে? এখানে ফ্যান হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, কারণ সে ফ্যান ঘুরতেছিল, হৃৎপিণ্ড এখানে চাপতেছে। তাহলে এখন এই যে ব্যারো রিসেপ্টরটা যখন সিগন্যাল দিচ্ছে, তখন এই ব্যারো রিসেপ্টরটা সিগন্যাল দিলে এই যে আর্চ অফ অ্যাওর্টা থেকে ভ্যাগাস আর ক্যারোটিড সাইনাসের যে আর্চ অফ অ্যাওর্টা থেকে ভ্যাগাস স্নায়ু আর ক্যারোটিড সাইনাস থেকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, এই দুইটা স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলঙ্গাটা কোথায়? মেডুলা অবলঙ্গাটা তোমরা তো এক্সট্রা সিলেবাস মানে তোমরা তো ফুল পড়ে আসছো এসএসসিতে, তোমরা জানো যে আমাদের পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে পশ্চাৎ মস্তিষ্ক বলে একটা পার্ট আছে, মানে পেছনের দিকটা, সেখানে থাকে পন্স, মেডুলা অবলঙ্গাটা আর সেরেবেলাম। তো এই মেডুলা অবলঙ্গাটা ব্রেনের একটা পার্ট, যেখানে আসলে আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল হয়। তো এই মেডুলা অবলঙ্গাটা মানে ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠায়, ঠিক আছে? এই সিগন্যালটা এখন কি করে, আমাদের এই যে ওই যে তার দিয়ে বলছিলাম না, আমার রেগুলেটর কি? রেগুলেটর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সেইখান থেকে মেডুলা অবলঙ্গাটা কি করবে, ওইখানে যেহেতু ঘুরাই দিছি, তার মানে হচ্ছে মেডুলা অবলঙ্গাটার মধ্যে যে আমাদের মোটরটা আছে, যেটা পাম্প করতেছিল, পাম্প করার সিগন্যাল দেয় হার্টকে, সেটা দমন হয়ে যাচ্ছে, মানে থেমে যাবে না, কিন্তু অত বেশি পাম্প করতে বলবে না, আস্তে আস্তে পাম্প করতে বলবে। আর সেই সিগন্যালটা চলে যাবে ওই তারের মাধ্যমে, ফ্যানে গেছিল না, এখানে চলে যাবে রক্ত আমাদের ওই সেম এই ভ্যাগাস গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে চলে যাবে হচ্ছে এই যে রক্তনালী আর হচ্ছে হৃৎপিণ্ড তখন কি করবে, হৃৎপিণ্ডে সুন্দর করে পাম্পিং ক্রিয়া কমে যাবে, রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের হিসাব নিকাশ। তোমাদের বইয়ে এইরকমভাবে ফ্লোচার্ট করা নাই, এটা ফ্লোচার্ট করে দেওয়া আছে যাতে তুমি পরীক্ষায় আসলে ধুমধাম এটা তাড়াতাড়ি লিখে দিয়ে আসতে পারো, ঠিক আছে? কারণ বইয়ের মধ্যে ফ্লোচার্ট করা নাই, তোমার বুঝতে সমস্যা হয়। তাহলে ফ্যানের কাহিনী দিয়ে আমরা মনে রাখতে পারবো, যখন আমাদের ঠান্ডা লাগছে তখন হচ্ছে আমাদের ত্বকে আমরা উদ্দীপনা পাইছি, ত্বকে রিসেপ্টর ছিল, যখন আমাদের রক্তচাপ বেড়ে যাবে তখন ব্যারো রিসেপ্টর উদ্দীপিত হবে। আমরা কি করছি, আমাদের হাত দিয়ে রেগুলেটর ঘুরাইছি, এখানে ওরা কি করবে, হাত দিয়ে না, ওরা হচ্ছে এই আর্চ অফ অ্যাওর্টা আর হচ্ছে ক্যারোটিড সাইনাসে যে ব্যারো রিসেপ্টর আছে, সেইগুলো হচ্ছে আমাদের ভ্যাগাস স্নায়ু আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, এই দুইটা স্নায়ু এখানে কাজ করে, এদের মাধ্যমে হচ্ছে রেগুলেটর ঘুরাবে। তার মানে হচ্ছে মানে মেডুলা অবলঙ্গাটা ব্রেনে সিগন্যাল নিয়ে যাবে। এবার ব্রেন যখন হচ্ছে আমরা রেগুলেটর ঘুরাইছি, সেই রেগুলেটর ওইখান থেকে সিগন্যাল পাঠাইছে মেইন যে কাজ করতেছে ফ্যান, ওরা বলছে যে তুমি হচ্ছে একটু কমও, এত জোরে ঘোরার দরকার নাই,
ঠিক সেরকম আমাদের মেডুলা অবলঙ্গাটা থেকে সিগন্যাল চলে যাচ্ছে কোথায়, আমাদের এই হৃৎপিণ্ডে সিগন্যাল চলে গেলে তখন সেইখানে কি হয়, সুন্দর করে হৃৎপিণ্ড পাম্পিং অ্যাকশনটা আস্তে আস্তে কমে যায়, তখন সুন্দর করে সে হচ্ছে কি করবে, তখন সুন্দর করে সে রক্তচাপটা স্বাভাবিক চলে আসে। ঠিক আছে, তাহলে এখন বলো তো এটা হচ্ছে আস্তে আস্তে আমাদের যে বললাম উচ্চ চাপ বায়োরিসেপ্টর বোঝা গেছে কিনা একটু বলো তো। বোঝা গেছে, ভেরি গুড। তাহলে এইটা দেখো, এটা বুঝতে যায় অনেক সময় দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে যায়। আশা করি তোমরা হচ্ছে ওই যে যখন আমরা ফ্যানের কথা বলছিলাম, ফ্যান দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার চলে আসো নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এখন তোমরা আমাকে একটু বলো তো প্রেশার কেন কমে যাবে, প্রেশার বেশি বেড়ে গেছিল কেন, যখন বেশি বেশি পাম্প করছিল, বেশি বেশি রক্ত গেছিল, বেশি বেশি চাপ তৈরি হয়েছিল। এখন প্রেশার কখন কমে যাবে, যখন আমাদের প্রেশার কমে যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমাদের প্রেশার যে বাড়াবে, প্রেশার বাড়ে কি, রক্তবাহিকার মধ্যে দিয়ে বেশি পরিমাণে রক্ত গেলে কোনো কারণে যদি রক্তের আয়তন কমে যায় তখনই তো রক্তচাপ কমে যাবে, তাই না। রক্তের আয়তন কমে যাওয়া মানে কি, রক্তের মধ্যে ম্যাক্সিমাম অংশ কি, পানি না, রক্তের ম্যাক্সিমাম অংশ হচ্ছে পানি, তার মানে পানি কমে গেলে রক্তের আয়তন কমে যাবে, তাই তো। তাইলে হ্যাঁ, পাম্প কম হচ্ছে কেন, কারণ রক্ত আসেই কম, পাম্প করে বেশি দিতে পারবে না। আর রক্ত কেন কম আছে, কারণ পানি কম আছে সেই জন্য। তার মানে রুট কজ হচ্ছে পানি কম আছে শরীরে, তার মানে পানি কম থাকা মানে হচ্ছে রক্তের পরিমাণ কম, রক্ত কম থাকলে পাম্প করে বেশি রক্ত বের করতে পারবে না, যার কারণে তার ক্ষেত্রে আয়তন রক্তর চাপটা কমে যাবে। এখন রক্তচাপটা কমে গেছে, এই সিগন্যালটা এখন কোথায় যাবে, তার মানে আমাদের বলতো এখন নর্মাল করার জন্য, এই রক্তচাপটাকে নর্মাল করার জন্য আমাদের কি করতে হবে, পানির পরিমাণ বাড়াইতে হবে না। এখন পানি আমাদের বের হয় কোথা দিয়ে, ঘামের মাধ্যমে বের হয়, কিন্তু ঘামের মাধ্যমে কতটুকুই বা বের হয়, মূত্র বিসর্জন করে দিয়ে তুমি তলায় দিচ্ছ পুরো দেশ, তাহলে সেক্ষেত্রে মূত্রের মাধ্যমেই আমাদের বেশি পরিমাণে কি বের হবে, এই পানি বের হয়ে যায়। তার মানে আমাদের মূত্রের মাধ্যমে যেহেতু পানি বেশি বের হচ্ছে, এই জন্য মূত্রটাকে আমাদের কমাইতে হবে, মূত্রে পানির পরিমাণটাকে কমাইতে হবে মেইনলি। ঠিক আছে, তাইলে মূত্রে যে আমরা পানির পরিমাণ কমাবো এইটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, দেখো তুমি যখন পানি কম খাচ্ছ, বিশেষ করে যেটা হচ্ছে তোমার রোজার সময় দেখা যায়, যেরকম সকালবেলায় পানি খাওয়া, সেহরির সময় পানি খাওয়া হয়েছে, এরপরে সকাল দুপুর বিকাল পানি খাওয়াই হচ্ছে না, তার মানে তোমার শরীরে পানির পরিমাণ কম। যদিও সেহরির সময় তুমি একেবারে গামলা ভরে গামলা না, জগ ভরে খাইছিলা, পারলে মনে করো যেরকম পুরা 5 লিটারের একটা বোতল পুরাটা নিজের মধ্যে নিয়ে নিতে পারো, এরকম একটা অবস্থা। এই যে আজান দিচ্ছে তার ঠিক পূর্ব মুহূর্তে আরেকটু খেয়ে নিই পানি, এইসব হিসাব তো আছে, সেসব নিয়ে আমরা নাই যাই। তো যেটা হয়েছে তোমার পানি শরীরে নাই, পানি শরীরে যেহেতু কম, তখন যেটা হয় আমাদের ব্রেনে সিগন্যাল যায়। ঠিক আছে, ব্রেনের কোথায় যায়, ব্রেনে হাইপোথ্যালামাসে সিগন্যালটা যায়। ঠিক আছে, কোথায় যায়, হাইপোথ্যালামাসে, এটা অগ্র মস্তিষ্কের একটা পার্ট। আমাদের এই যে এটার জন্য আছে আয়তন রিসেপ্টর, মানে নিম্নচাপ বায়োরিসেপ্টর যেটা, সেটা আরেক নাম আয়তন রিসেপ্টর, সেটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে সিগন্যাল নিয়ে যায়। হাইপোথ্যালামাস থেকে এক ধরনের আমাদের হরমোন ক্ষরণ হয়, সেটাকে বলা হয় কি এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। দেখো এডিএইচ এর ফুল ফর্ম কি, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। ঠিক আছে, অ্যান্টি মানে হচ্ছে বিরোধী, ইউরেটিক শব্দটা আসছে হচ্ছে ইউরিন থেকে, আর ডাই মানে হচ্ছে কি, ডাই মানে হচ্ছে ডাবল, তার মানে ডাইউরেটিক মানে হচ্ছে যেসব পদার্থ ইউরিনের পরিমাণ ডাবল করে, আর অ্যান্টিইউরেটিক হচ্ছে কি ইউরিনের পরিমাণ ডাবল হইতে দিবে না, কমাই দিবে। তাহলে এই হরমোনটাকে বলতেছি আমরা অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন কি করবে, ইউরিনকে বেশি হইতে দিবে না। ডাই মানে ডাবল, আসলে ডাবল না বলে আমরা বলবো ইউরিন বাড়ায় যারা তাদেরকে বলা হয় ডাইউরেটিক। যেমন চা, কফি, লবণ, পানি, এগুলা খেলে দেখবা বেশি বেশি মূত্র ত্যাগ হয়, তাহলে এরা হচ্ছে ডাইউরেটিক পদার্থ যারা মূত্রের পরিমাণ বাড়ায়। আর অ্যান্টিডাইউরেটিক পদার্থ কি, মূত্রের পরিমাণ কমাবে। তাহলে এইরকম একটা হরমোন আমাদের ব্রেন থেকে ক্ষরণ হচ্ছে, যেটার নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। ঠিক আছে, এই অ্যান্টিডাইউরেটিক হরমোনটা যে ক্ষরণ হচ্ছে, এইটার কাজ হবে কি, তাহলে মূত্রের পরিমাণ কমাই দিবে না। তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোনটা কি করতেছে, বৃক্কে পানি যতটুকু বের হয়ে যাওয়ার কথা ছিল সেটা না বের হয়ে শরীরে পুনরায় শোষণ করে নিচ্ছে। তার মানে বৃক্কে পানিটাকে কি করে, শোষণ করে নেয়, যেটা মূত্রের মাধ্যমে বের হয়ে যাওয়ার কথা ছিল সেই পানিটা রক্তনালীর মধ্যে শোষণ করে নিচ্ছে। তাহলে রক্তনালীর মধ্যে শোষণ হয়ে গেল। এবার তার সাথে সাথে ভ্যাসোপ্রেসিন, ভ্যাসো মানে হচ্ছে ভেসেল,
ভেসেল থেকে আসছে ভেসো, ভেসেল ভেসেল মানে হচ্ছে বাহিকা, রক্ত বাহিকা টাহিকা যেগুলো আছে সেগুলা। প্রেসিন মানে হচ্ছে প্রেস করা, প্রেস করা মানে হচ্ছে চাপ দেওয়া। তার মানে এই রক্তবাহিকাকে সে কী করবে, চাপ দিয়ে রক্তনালী সংকোচন করবে। তার মানে রক্তনালীটা সংকুচিত হয়ে আছে, পানিটাও শোষণ করে ফেলছে। পানি শোষণ করে ফেললে কি হবে, আয়তনটা, রক্তে আয়তন বৃদ্ধি পাবে না, রক্তের আয়তন বৃদ্ধি পেলে রক্তচাপও বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কাজ করে। তাহলে আমরা যদি বলি, এইটাও তোমাদের বই এরকম সিরিয়াল করা নাই, আমি সিরিয়াল করে দিছি, এটা এখান থেকে তোমরা পড়ে ফেলবা। ঠিক আছে, তার মানে প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে কোনো কারণে রক্তের পরিমাণ কমে গেছে। কেন কমে গেছে, কারণটা হচ্ছে আসলে পানি কম, সেই জন্য ভাই। তাহলে পানি কেন কম, মনে করো খাও নাই কোনো কারণে, হচ্ছে এরকম, এই জন্য। এখন তোমার পানি যদি কমে যায়, তাহলে পানির পরিমাণ বাড়াইতে হবে শরীরে। পানির পরিমাণ বাড়াবা কীভাবে, মূত্রের মাধ্যমে যে পানিটা বের হয়ে যায় সেই পানিটাকে আটকাইতে হবে। সেটার জন্য ব্রেইনে যখন সিগন্যাল যায়, ব্রেন কি করে, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন হরমোন ক্ষরণ করে। এডিএইচের কাজ হচ্ছে মূত্রের পানির পরিমাণ কমায় দেওয়া। ঠিক আছে, মূত্রের পরিমাণ কমায় দিবে আর কি, আলটিমেটলি পানির পরিমাণ কমায় দেয়। সে কী করবে, মূত্রটাকে শোষণ করবে, মানে পানিটাকে শোষণ করবে বৃক্কে, এরপরে সুন্দর করে হচ্ছে রক্তে চলে আসবে সেই পানিটা, এবং রক্তের আয়তন বেড়ে যাবে, রক্তচাপ নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হাইপোথ্যালামাস অধিকাংশ রিসেপ্টরের সাথে সংযুক্ত। ঠিক আছে, যখন তোমরা হচ্ছে স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা পড়বা, তখন দেখবা আসলে হাইপোথ্যালামাসের কাজ, আমি সবসময় পড়ানোর সময় বলি হাইপোথিটিক্যাল কাজ, আবেগ, ভালোবাসা, তারপর হচ্ছে তোমার অনুভূতি রিলেটেড যেসব জিনিসগুলো আছে, সেই সব জিনিসপত্র সব হাইপোথ্যালামাস থেকে আসে, বুঝছো? এগুলো সব হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। তো যাই হোক, তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে আয়তন রিসেপ্টর, আমাদের প্রেশার যখন কমে যায় বা প্রেশার যখন বেড়ে যায়, তাহলে বডি কিভাবে নর্মালি কোনো বাইরের ওষুধ ছাড়া কন্ট্রোল করে ফেলে। এইটুক কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতো, যে ভাই এইটুক ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওকে, এইটুক ক্লিয়ার হলে আমাদের ঠিক আছে। এইবার চলে আসো, তাহলে এইটুক যেহেতু আমাদের হয়ে গেছে, এখানে কুইজটা দেখি আমরা, তোমরা একটু চ্যাটে অ্যান্সার দিবা আমাদের, যে ভাই উচ্চচাপ ব্যারোরিসেপ্টরের সহায়তাকারী স্নায়ু কে? একটু আগে আমরা এতক্ষণ পড়ে আসছি। সহায়তাকারী স্নায়ু কে? ক, ক, ভেরি গুড, ভ্যাগাস আর হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল, তাই না? তাহলে ক হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা যশোর বোর্ড 23-এর কোয়েশ্চেন, একদম রিসেন্ট কোয়েশ্চেন। এবার চলে আসো আমরা রক্ত সংবহনে চলে আসবো। ঠিক আছে, রক্ত সংবহন নিয়ে পড়ালেখা। রক্ত সংবহন নিয়ে পড়ালেখা করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে, চলে আসো এইখানে। তোমাদের আমি হচ্ছে একবারে শর্টকাটে আমাদের রক্ত সংবহনটা দেখাই দিই। দেখো, এর আগে আমরা দেখছিলাম এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তাই তো? এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ছিল, তার মধ্যে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম ছিল, এইটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম ছিল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাই তো? এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের দেহ ছিল। এরপরে এইখানে আমাদের কি ছিল, ফুসফুস ছিল। ফুসফুস হচ্ছে অক্সিজেনের ভান্ডার। এখন আমরা দেখছিলাম যে আমাদের দেহে, যদি তুমি নর্মালি দেখো, এইখান থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে আসতেছিল না, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে। তার মানে এখানে কি আছে, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা দিয়ে আমাদের সব রক্ত, সারা দেহের রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসছে। ঠিক আছে, রাইট অ্যাট্রিয়ামে আসছে কি রক্ত, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যখন সে এখানে আসছে, এইটাই এই রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, রাইট ভেন্ট্রিকলে পেয়ে গেছি। রাইট ভেন্ট্রিকল থেকে এই যে রক্তটা আছে সেটা কোথায় চলে যাবে, এই যে আমাদের এইখানে ফুসফুসে চলে যাবে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের রক্তটা কোথায় চলে যাবে, ফুসফুসে চলে যাবে, তাই তো? তার মানে এখানে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা চলে যাচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা চলে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা চলে যাচ্ছে, এই যে ফুসফুসে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমাদের ভাইয়া কলেজে স্যার এক্সামে একটি অঙ্গের ব্লাড সার্কুলেশন লিখতে বলে। এক একটা অঙ্গের ব্লাড সার্কুলেশন বলতে আসলে সবগুলোর ক্ষেত্রেই
এই সেম যকৃত আর কিডনি ছাড়া, ঠিক আছে, যকৃত আর কিডনি ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো এখন সংবহন সবকটাই তুমি পারবা। এই দেখো তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় গেল? ফুসফুসে। এবার ফুসফুস থেকে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেছে, অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেলেই তখন হচ্ছে আমাদের রক্তটা কি করবে, এই যে পালমোনারি, এই দেখো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা যে গেছে হৃৎপিণ্ড, আমরা বলছি হৃৎপিণ্ড থেকে যে ধমক খেয়ে বের হয়ে যায় সেটা হচ্ছে ধমনী। তো এটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, ধমক খেয়ে বের হয়ে গেছে। আর এইটা যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসতেছে এটার নাম হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি শিরা, ঠিক আছে, এটা হচ্ছে পালমোনারি শিরা। এই যে পালমোনারি শিরা দিয়ে যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আসলো এগুলো সব হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকল থেকে এরপর সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছড়ায় যাবে, ঠিক আছে। তাহলে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা দেহে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছড়ায় গেল সারা দেহে, মানে কি দেহের সব অঙ্গে এইভাবে রক্ত ছড়ায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা পাকস্থলী বললে পাকস্থলীতে ছড়ায় যাচ্ছে এরকম। তাহলে এইরকম আমরা এখান থেকে পেয়ে গেছি। আমাদের এই যে সংবহনটা খেয়াল করে দেখো, এই কোনটা, এইটা কোন রক্তবাহিকার মাধ্যমে গেল? এটা হচ্ছে মহাধমনী, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মহাধমনী। এখন আমাদের মনে রাখতে হবে রক্ত সংবহন, আমাদের সংবহনের ক্ষেত্রে চার ধরনের রক্ত সংবহন আছে। কি কি আছে? প্রথমে আসো সিস্টেমিক রক্ত সংবহন, সিস্টেমিক রক্ত সংবহন। এরপর হচ্ছে পালমোনারি রক্ত সংবহন, পালমোনারি রক্ত সংবহন। এরপর হচ্ছে পোর্টাল রক্ত সংবহন। আর এরপরে হচ্ছে আমাদের করোনারি রক্ত সংবহন, করোনারি রক্ত সংবহন, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এটা পেয়ে গেছি। দেখো চার ধরনের সংবহন আছে আমাদের। প্রথম যে দুই ধরনের, এই দুইটা ধরনই আমাদের হচ্ছে মেইন, এই দুইটা ধরনই আমাদের মেইন, সিস্টেমিক আর পালমোনারি, এই দুইটাই হচ্ছে মেইন জায়গা। দেখো পালমোনারি শব্দটা আসছে কোথা থেকে? পালমোনারি শব্দটা আসছে হচ্ছে ফুসফুস থেকে। তার মানে ফুসফুসে যে রক্ত নিচ্ছে বা যেখান থেকে ফুসফুস থেকে রক্ত আসতেছে এইটাই হচ্ছে পালমোনারি সংবহনের অংশ। তাহলে এখন আসো আমরা পালমোনারি সংবহনের অংশ কতটুকু সেটা দেখি। তাহলে দেখো আমাদের ফুসফুসে, এই যে ফুসফুসে যে রক্ত যাবে, ফুসফুসে রক্ত কোথা থেকে যাচ্ছে? রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত এই যে এই রুট দিয়ে যাচ্ছে, এই রুট দিয়ে যে ফুসফুসে যাচ্ছে, এবং ফুসফুস থেকে সেই রক্তটা কোথায় আসতেছে? এই লেফট অ্যাট্রিয়ামে আসতেছে। তাহলে ফুসফুসের এখান থেকে রক্ত আসতেছে এবং ফুসফুস যেখানে পাঠাচ্ছে সেই সংবহনটাকে বলা হচ্ছে পালমোনারি সংবহন। তার মানে পালমোনারি সংবহন কি হবে বলো তো? পালমোনারি সংবহনটা হবে হচ্ছে কি, আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হবে, রাইট ভেন্ট্রিকল, এরপর হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, তারপরে আসবে হচ্ছে ফুসফুস, ফুসফুস, তারপরে আসবে হচ্ছে পালমোনারি শিরা, পালমোনারি শিরা, সেইখান থেকে যাবে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। এই হচ্ছে আমাদের এই পালমোনারি রক্ত সংবহন। এইটুকু ক্লিয়ার কিনা বলো তো? পালমোনারি রক্ত সংবহনটা ক্লিয়ার কিনা? যেখান থেকে ফুসফুসে রক্ত যাচ্ছে এবং ফুসফুস যেখানে রক্ত পাঠাচ্ছে এই এরিয়াটাকে আমরা বলতেছি পালমোনারি সংবহন। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। ভেরি গুড। তাহলে এইটুকু ক্লিয়ার, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে বাকি এখানে যত সংবহন আছে সব বলা হয় সিস্টেমিক সংবহন। যেমন তোমাকে যদি বলা হয় যে ভাই দেখো তো এখানে তুমি খেয়াল করে দেখো এখানে লেফট অ্যাট্রিয়ামে ছিল তো, তাই তো? লেফট অ্যাট্রিয়ামে যাওয়া মানে কি, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে অটোমেটিক চলে আসবে, বেশি কিছুই না। তো লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে মহাধমনী, মহাধমনী থেকে সারা দেহ, দেহ থেকে ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা থেকে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। এই পুরোটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। তার মানে আমাদের এই যে আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল আসতেছে, লেফট ভেন্ট্রিকল, অ্যাওর্টা, সেইখান থেকে দেহ বা অঙ্গ, বিভিন্ন অঙ্গ থেকে আমাদের আসবে হচ্ছে মহাশিরা, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরা, সেইখান থেকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, সেই রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল। এই পুরোটাই হচ্ছে সিস্টেমিক সংবহন, ঠিক আছে? তো এটা কি, পুরোটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এটা পেয়ে গেছি, এই সিস্টেমিক সংবহনের হিসাব নিকাশ। এখন আসো আমাদের এই যে সিস্টেমিক আর হচ্ছে পালমোনারি সংবহন পেলাম, এই দুইটা তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর বাইরে আমাদের আরেকটা সংবহন আছে, সেটা হচ্ছে পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন মানে কি?
পোর্টাল বললে আমার মাথায় আসে পোর্টের কথা, মনে করো সেটা হচ্ছে এয়ারপোর্ট হইতে পারে, মোংলা পোর্ট হইতে পারে, ঠিক আছে, চিটাং পোর্ট হইতে পারে। পোর্টের মধ্যে যেটা হয়, পোর্টে হচ্ছে কি আমরা এয়ারপোর্টে কেন যাই, এয়ারপোর্টে তো আর এমনি প্লেন উঠানামা করতে দেখতে যাই না, ঘুরতে যাই, তাই না? এয়ারপোর্টে আমরা যাই প্লেনে করে ঘুরতে টুরতে যাবো সেই জন্য, বা এয়ারপোর্টে যদি যাও তাহলে ঘুরতেই যাবা, তোমার বাসা তো আর এয়ারপোর্টে না। তাহলে এয়ারপোর্টে আমরা কেন যাই, ঘুরতে যাই না? নর্মালি মনে করো তোমার ক্লাস শেষ হয়েছে, ক্লাস শেষ হলে তোমার বাসায় যাওয়ার কথা, বাসায় না যে তুমি কোথায় গেলা, ঘুরতে চলে গেলা একটু কোথাও। তাহলে এই যে তুমি ঘুরতে চলে গেলা, এটা কি তোমার যাওয়ার কথা ছিল? না, তোমার মেইন ডেস্টিনেশন কি স্কুল থেকে কলেজ থেকে বাসায় যাওয়া। বাসায় যাওয়ার পথে তুমি কোথাও ঘুরতে গেলা, ঘুরে আবার তুমি হচ্ছে বাসায় আসলা, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে পোর্টাল সংবহন। যেমন দেহ থেকে সব রক্ত কোথায় আসার কথা ছিল, আমাদের রাইট ট্রেমে আসার কথা ছিল, কিন্তু যাত্রাপথে তার কাছে মনে হয়েছে যে না, ভাল লাগতেছে না, আজকে একটু রিফ্রেশমেন্টের দরকার, তাহলে কি করব, চল যাই একটুখানি ঘুরতে যাই। কোথায় গেল, দেখা গেল যকৃততে চলে গেছে, যকৃততে ঘুরতে গেল, যকৃততে ঘুরে টুরে এরপর যকৃত থেকে ঘোরা শেষ, তখন আবার বের হয়ে এসে সুন্দর করে আবার রাইটের ট্রেমে এসে পড়লো। তার মানে দেখো যকৃততে এক্সট্রা ঘুরতে চলে গেল না, ডাইরেক্ট আসার কথা ছিল রাইটের ট্রেমে, না এসে সে যকৃততে ঘুরলো, ঘুরে টুরে তারপর রাইটের ট্রেমে আসছে ঊর্ধ্বনিম্ন মহাশিরা দিয়ে। তাহলে মাঝখানে এই যে ঘুরতে চলে গেল, এই সংবহনটাকে আমরা বলতেছি কি পোর্টাল সংবহন। এটা কয় ধরনের আছে, দুই ধরনের। একটা হচ্ছে রেনাল পোর্টাল সংবহন, মানে বৃক্কতে নিয়ে যাবে রক্ত, বৃক্কতে ঘুরতে যাবে, আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন। হেপাটিক পোর্টাল সংবহন, হেপাটিক মানে হচ্ছে যকৃততে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের দুই ধরনের পোর্টাল সংবহন, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দুই ধরনের পোর্টাল সংবহন। এবং খেয়াল করে দেখো এখানে যকৃতের মধ্যে একবার প্রবেশ করতেছে, একবার বের হয়ে যাচ্ছে না, এই কারণে দেখা যাচ্ছে যখন প্রবেশ করে তখন এইখানে একটা কৈশিক জালিকার সৃষ্টি হয়, আবার বের হওয়ার সময় একটা কৈশিক জালিকার সৃষ্টি হয়, যার কারণে বলা হয় পোর্টাল সংবহনে দুইটা কৈশিক জালিকা আমাদের সৃষ্টি হয়, ঠিক আছে? দুইটা কৈশিক জালিকার সৃষ্টি হয়, কৈশিক জালিকার সংখ্যা ডাবল থাকে, ঠিক আছে? কৈশিক জালিকার সংখ্যা ডাবল থাকে। পোর্টাল সংবহনের দরকার কি, পোর্টাল সংবহনের দরকার আছে আমাদের এই যে যকৃত কি রিজার্ভার হিসেবে কাজ করে, বুঝছো? এটা আমরা যখন হচ্ছে পরিপাক চ্যাপ্টার পড়বো তখন আমরা পাবো রিজার্ভার হিসেবে, পরিপাক চ্যাপ্টার তো পড়া ফেলছি, পরিপাক চ্যাপ্টারে তোমরা পড়ছিলে না, রিজার্ভার হিসেবে কাজ করে আমাদের ব্লাড রিজার্ভার। তো এইখানে রক্ত যাবে কিভাবে, যকৃতে, এইটার মাধ্যমে। আর যকৃতে অনেক বেশি পরিমাণ কাজ করা লাগে না, এই জন্য যকৃতে রক্তের পরিমাণও বেশি যাওয়া লাগে, তাহলে এই জন্য যকৃতে বেশি পরিমাণ রক্ত সাপ্লাই হয় এই পোর্টাল সংবহনের মাধ্যমে। আবার বর্জ্য পদার্থ বেশি বের করা দরকার, সেটার জন্য আসছে হচ্ছে রেনাল পোর্টাল সংবহন, বেশি আমাদের রেনাল পোর্টাল সংবহনের মাধ্যমে বের করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার চলে আসো আমাদের বাকি আছে করোনারি সংবহন। দেখো ভাইয়া করোনারি সংবহনটা কি, করোনারি আসলে আর কিছু না, আমাদের বাবারা বা মায়েরা চিন্তা করো তো, তারা এই যে পরিশ্রম করতেছে, তারা সারাদিন পরিশ্রম করে, এই চ্যাপ্টার নিয়ে প্রায় 8টা ক্লাস আছে বোধহয়, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আমাদের 8টা ক্লাস, দুইটা হচ্ছে 8টার মধ্যে দুইটা আছে ইয়ে নিয়ে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ রিলেটেড, এমসিকিউ আর সিকিউ, সাথে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনও সলভ করি আমরা। তো যেটা বলতেছিলাম করোনারি সংবহনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার, আমরা বলতেছিলাম আব্বু আম্মুরা আমাদের জন্য যে কষ্ট করে, সারাদিন খাটাখাটনি করে, ইনকাম করে নিয়ে এসে খাবার টাবার নিয়ে আসে আমাদের জন্য, তাই না? তো এই যে খাবার টাবার নিয়ে আসতেছে, তো আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে খাবার টাবার দিচ্ছে, তাহলে তুমি নিজে চিন্তা করে দেখো, তারা এত কষ্ট করতেছে আমাদের জন্য, তো তাদের কি খাবার দাবারের দরকার হয় না? অবশ্যই দরকার হয়। সিমিলারলি হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সরবরাহ করতেছে, সব কোষে কোষে রক্ত পাঠাচ্ছে, হৃৎপিণ্ডও তো হচ্ছে কোষ দিয়েই তৈরি, তাই হৃৎপিণ্ডের কি রক্তের দরকার হবে না? অবশ্যই দরকার হবে। আর হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত সংবহন সেটাকে বলা হয় করোনারি সংবহন, ঠিক আছে? চলে আসো আমাদের এই যে হৃৎপিণ্ড, আমাদের এই হৃৎপিণ্ড নিয়ে আমরা হচ্ছে দেখব করোনারি সংবহন। তো করোনারি সংবহন যেখান থেকে তৈরি হয়, মানে শুরু হয়, সেটাকে আমরা বলি করোনারি সাইনাস। দেখো এই জায়গাটা যদি খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের করোনারি সাইনাস, এটা কি, এটা হচ্ছে আমাদের করোনারি সাইনাস, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কি করোনারি সাইনাস, এই জায়গাটা হচ্ছে করোনারি সাইনাস, ক্লিয়ার? এই যে করোনারি সাইনাস থেকে, এইখান থেকে আমাদের বিভিন্ন মানে করোনারি রক্তবাহিকা বের হয়, এই যে দেখো সামনে উপরে নিচে এইসব জায়গায় রক্ত সরবরাহ করতেছে, ঠিক আছে? করোনারি সাইনাস আমরা এখান থেকে পেয়ে গেছি। করোনারি সাইনাস এর আগে একদিন আমি বলছিলাম যে দেখাই দিব, চিন্তার কিছু নাই। চলো আমরা হচ্ছে আজকে আমাদের চলে আসি এখানে,
রক্ত সংবহন, আমরা দুই ধরনের রক্ত সংবহন পাই, একটা হচ্ছে মুক্ত ধরনের রক্ত সংবহন, একটা বদ্ধ ধরনের। তার মানে মুক্ত ধরনের রক্ত সংবহনে কি হয়, এই যে আমাদের হৃদযন্ত্র থেকে রক্তবাহিকা বের হয়, সেটা আসলে রক্তটাকে কোথায় উন্মুক্ত করে দেয়, হিমোসিলে রক্ত উন্মুক্ত হয়। তার মানে এটা হচ্ছে কি হিমোসিল, হিমোসিল মানে রক্তপূর্ণ গহ্বরে রক্ত উন্মুক্ত হবে। আর এখানে বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কোনো হিমোসিল থাকে না, এটা সবসময় রক্তবাহিকার মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, শিরা, ধমনী এবং কৈশিক জালিকার মধ্যে আবৃত থাকে রক্ত সবসময়, ঠিক আছে। এটা কোথায় পাই আমরা, আর্থ্রোপোডার ক্ষেত্রে। আর বদ্ধ রক্ত সংবহন কোথায় পাচ্ছি আমরা, বদ্ধ রক্ত সংবহন পাচ্ছি হচ্ছে আমাদের করডাটার ক্ষেত্রে। আরেকটা জায়গায় পাওয়া যায় বদ্ধ রক্ত সংবহন, কে কে অ্যান্সার দিতে পারবা বলো তো? করডাটা ছাড়াও আমরা আরেক জায়গায় পাই, কে বলতে পারে আগে দেখি? অ্যানলিডা, মার্জিয়া সবার আগে অ্যান্সার দিছে, ভেরি গুড। অ্যানলিডাতে আমরা হচ্ছে এই বদ্ধ রক্ত সংবহন পাই। আর মলাস্কাতে আমরা পাই হচ্ছে আর্থ্রোপোডা, আর মলাস্কাতে পাই হচ্ছে মুক্ত রক্ত সংবহন। জাবিরও কারেক্ট অ্যান্সার দিচ্ছে, আরে সাবাস, রাহাত, সাব্বির, ওরে সাবাস, ফাহাদ, জুয়েল, হাবিবা সবাই অ্যান্সার দিচ্ছে অ্যানলিডা, ভেরি গুড। তাহলে চলে আসো, আমরা চলে আসি আমাদের এইখানে নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এই রক্ত সংবহন। দেখো একচক্রী আর দ্বিচক্রী রক্ত সংবহন, খেয়াল করে দেখো, আমি যে যখন একটু আগে আঁকছিলাম ছবি, এই যে হৃৎপিণ্ড, আমাদের এই হৃৎপিণ্ডের মধ্যে একবার সারা দেহ থেকে রক্ত আসছে, একবার রক্ত বের হয়ে গেছে, আবার ওই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আসছে ফুসফুস থেকে। তার মানে একটা চক্র সম্পন্ন হওয়ার মধ্যে দুইবার রক্ত আসে না হৃৎপিণ্ডে, এই জন্য এটাকে বলা হয় দ্বিচক্রী রক্ত সংবহন। কিন্তু এমন যদি হইতো দুইবার রক্ত না এসে, এমন যদি হইতো, দেখো এই যে এইখানে হচ্ছে আমাদের এক হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড থেকে এইটা হচ্ছে মনে করো আমাদের এই যে ফুলকার মধ্যে চলে গেল, সেইখান থেকে হচ্ছে পরবর্তীতে দেহে চলে গেল, দেহ, ঠিক আছে। এরকম রুই মাছের ক্ষেত্রে এরকম হয়। দেখো এই যে আবার দেহ থেকে আবার রক্ত কোথায় চলে আসতেছে, হৃৎপিণ্ডে আসতেছে। তাহলে দেহ থেকে ওদের রক্ত হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ডে ওদের দুইটা প্রকোষ্ঠ, এই যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দিয়ে ওদের বালবাস আর্টেরিয়াসাস আছে, সেটা দিয়ে চলে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে চলে যাচ্ছে দেহে। তার মানে পুরো একটা চক্র দেহ থেকে আসার ক্ষেত্রে একবারই আসতেছে হৃৎপিণ্ডে। দেখো হৃৎপিণ্ডে কিন্তু ফুসফুস থেকে আবার আসতেছে না, ফুলকা থেকে, ওদের ফুলকা থেকে ডাইরেক্ট দেহে চলে যায় রক্ত। তাহলে এখানে এদের ক্ষেত্রে দেখা যায় একবারই রক্ত হৃৎপিণ্ডে আসে এক চক্রের মধ্যে, এই জন্য এটাকে বলা হয় এক চক্রী রক্ত সংবহন। কাদের ক্ষেত্রে আমরা হচ্ছে মাছের ক্ষেত্রে এটা পাচ্ছি, আর দ্বিচক্রী রক্ত সংবহন হচ্ছে আমাদের ক্ষেত্রে পাওয়া যায়, তাই না? আমাদের ক্ষেত্রে রক্ত সংবহনটা কি দ্বিচক্রী রক্ত সংবহন। এবার আসো আমাদের 4 ধরনের রক্ত সংবহন অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা আমাদের পড়া শেষ। এবার দেখো এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। এবার দেখো হৃৎপিণ্ড থেকে রক্ত সংবহনটাকে আমরা একটু দেখি। সিস্টেমিক রক্ত সংবহনের ক্ষেত্রে কি হবে, দেখো এই যে বলছিলাম, এই যে বাম ভেন্ট্রিকল থেকে শুরু হবে, বাম ভেন্ট্রিকল থেকে সারা দেহে যাবে অ্যাওর্টার মাধ্যমে, এই যে সারা দেহে টিস্যু অঙ্গতে যাচ্ছে, সেটার মাধ্যমে সুপিরিয়র ঊর্ধ্ব নিম্ন মহাশিরার মাধ্যমে কোথায় চলে আসবে, ডান অ্যাট্রিয়ামে আসবে, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে আসবে। পড়াইছি না এটা? এটা আমি সুন্দর করে ফ্লো চার্টে এখানে দেওয়া আছে। বলো একটু ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা? ভেরি গুড, এইটা আমরা পেয়ে গেছি। এবার চলে আসো আমাদের পালমোনারি সংবহন, ফুসফুসে যে সংবহন। এটার ক্ষেত্রে দেখো আমাদের ফুসফুসে আমাদের সংবহন কোথা থেকে হবে, দেখো তো এই যে রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে যাবে হচ্ছে পালমোনারি ধমনির মাধ্যমে, এই যে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনির মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, ফুসফুসে, এই যে ফুসফুসে যাচ্ছে। এরপরে পালমোনারি শিরার মাধ্যমে সেটা চলে আসবে কোথায়, আমাদের লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল। তাহলে এই সেম জিনিস আমরা এর আগেও পড়ছি, এখন মিলতেছে? ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ভেরি গুড। এরপরে চলে আসো আমাদের পোর্টাল সংবহন। এই যে দেখো পোর্টাল সংবহনে এই একটা কৈশিক জালিকা আর এই একটা কৈশিক জালিকা, ঠিক আছে, এই ক্যাপিলারি বেড হবে, এটা কৈশিক জালিকার বেড বলা হয় এগুলাকে, ঠিক আছে। এই দুইটা কৈশিক জালিকার বেড তৈরি হয়, ঠিক আছে, এই পোর্টাল সংবহনের ক্ষেত্রে পেয়ে গেছি। এবার চলে আসো এইখানে যেটা হয়, দেখো আমাদের নর্মালি পৌষ্টিক অঙ্গসমূহ হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃততে যায়, এরপর হেপাটিক শিরা দিয়ে নিম্ন মহাশিরা হয়ে হৃৎপিণ্ডে চলে আসে। বলছিলাম না যে নর্মালি ডাইরেক্ট চলে আসার কথা ছিল হৃৎপিণ্ডে, কিন্তু সে শিরা দিয়ে যকৃতে ঢুকতেছে, এরপর নিম্ন মহাশিরা দিয়ে আবার হচ্ছে হৃৎপিণ্ডে বের হয়ে আসতেছে, ঠিক আছে, বোঝা গেছে? এইটা পেয়ে গেছি। এবার আসো করোনারি রক্ত সংবহন। করোনারি রক্ত সংবহন, এই যে হৃৎপিণ্ড দেখো,
এই যে দেখো আমাদের করোনারি সাইনাস, এই যে করোনারি সাইনাস মোটা যেটা আমরা দেখাইছি, এই যে দেখো করোনারি সাইনাসের ক্ষেত্রে এইখানে দেখো এদের ক্ষেত্রে আমাদের এই যে সংবহনটা, এই যে সিস্টেমিক ধমনী থেকে আমাদের করোনারি ধমনী, করোনারি ধমনী থেকে করোনারি হৃদপ্রাচীর, করোনারি শিরা হয়ে আমাদের রাইট এট্রিয়ামে চলে আসে। ঠিক আছে, তার মানে ধমনী, তারপর হচ্ছে প্রাচীর, শিরা, রাইট এট্রিয়াম। বোঝা গেছে এটুক? বলো এখন পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন পর্যন্ত ক্লিয়ার কিনা? ভেরি গুড। তাহলে এইগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন বলো তো এখানে এইটা কোন ধরনের সংবহনের অন্তর্ভুক্ত হবে? এই কুইজটার অ্যান্সার দাও, এই কুইজটার অ্যান্সার দাও যে এটা কোন ধরনের সংবহনের অ্যান্সার অন্তর্ভুক্ত হবে। পালমোনারি যেহেতু আছে বা ফুসফুস যেহেতু আছে, ফুসফুস থাকলে সেটা কি পালমোনারি সংবহন, তাই না? ভেরি গুড। তাহলে কারেক্ট অ্যান্সার কি পালমোনারি সংবহন। বলছে করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায় বলো তো? করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? ভেরি গুড, রক্ত সংবহন করবে কোথায়? হৃৎপিণ্ডে, তাই না? হৃৎপিণ্ডে রক্ত সংবহন করতেছে। এইবার চলে আসবো আমরা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের কিছু রোগ নির্ণয়ের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে যে ধারণাগুলো আছে, কিছু টেস্টের কথা শুনি না আমরা? আমরা আজকে এটা দেখার পরে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো আসলে টেস্টগুলো কেমন কি হয় না হয়, কি কি টেস্ট করে না করে। ঠিক আছে, তো এই আইডিয়ার আগে আমরা একটা 5 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই, এটাতে আমাদের বেশি সময় লাগবে না, তারপর আমরা হচ্ছে আমাদের চলে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের 5 মিনিটের একটা হচ্ছে ব্রেক নিয়ে নিই, 5 মিনিট পরে আমরা চলে আসতেছি। ঠিক আছে, ব্লু দেখানোর কারণ হচ্ছে ব্লু মানে হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে। ঠিক আছে, ব্লু যেই রক্তবাহিকা সেটা মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, আর লাল রক্তবাহিকা মানে অক্সিজেন সমৃদ্ধ। ঠিক আছে, অক্সিজেন সমৃদ্ধ হলে হিমোগ্লোবিন লাল হয়ে যাচ্ছে সেটা।
চলে আসো, আমরা চলে আসি। এই পোলাপান সবাই চলে আসো আমাদের এইখানে। এখন আমরা হচ্ছে হৃদরোগের বিভিন্ন ধরনের টেস্ট সম্পর্কে জানবো, এরপরে রোগ সম্পর্কে আমরা নেক্সট দিন দেখবো। আজকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করা হয়, তাই না? এই যে জীবিত আছে অনেকে, যাক জীবিত আছে, যারা যারা জীবিত আছে ভেরি গুড, তোমাদেরকে অভিনন্দন এতক্ষণ পর্যন্ত জীবিত থাকার জন্য। দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ এটা বলো তো, এটা কি দেখতে পাচ্ছ? এটার মধ্যে কি দেখতে পাচ্ছ তোমরা একটু বলো আমারে। এটাকে বলা হচ্ছে এক্স রে, ঠিক আছে? আমাদের হৃৎপিণ্ডের যে কোনো ধরনের সমস্যা, মনে করো যেরকম তোমার যদি হৃৎপিণ্ডের ব্যথা ব্যথা, বুকে ব্যথা ব্যথা এরকম কিছু হয়, বুক রিলেটেড যে কোনো কিছু হলে সেইখানে আমাদের যেটা করা হয় ইসিজিটা সবার আগে করা হয়, এরপরে যেটা দেখা যায় করা যায় এক্স রে অনেক সময় করা হয়। এখন এক্স রে সমস্যাটা দেখো, তুমি যদি বলা হয় তোমার বুকের সমস্যা, বুকের ব্যথা ট্যাথা আছে, বুকের ব্যথার কারণ কি আসলে? বুকের ব্যথার কারণ কি শুধুমাত্র হার্টের সমস্যা? তাই না, হার্টের সমস্যার কারণে তো হইতেই পারে, এছাড়া আরও বিভিন্ন কারণে হয়। যেমন আমাদের ফুসফুস আছে না, ফুসফুসে যদি প্রদাহ হয়, তার মানে কোনো ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের ফুসফুসে যেরকম নিউমোনিয়া হলো বা যক্ষা, এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যেরকম আমাদের নিউমোনিয়ার ক্ষেত্রে বিশেষ করে আমাদের কি বুকে ব্যথা হইতে পারে। আবার ফুসফুসের আবরণ আছে প্লুরা, সেটাতে যদি প্রদাহ হয় সেটার বলা হয় প্লুরেসি, সেটার কারণে হইতে পারে। হৃৎপিণ্ডের সমস্যা না, কিন্তু হৃৎপিণ্ডের আবরণী যেটা পেরিকার্ডিয়াম, সেইটাতে প্রদাহ হয়েছে, বলা হয় পেরিকার্ডাইটিস, এটার কারণে বুকে ব্যথা হইতে পারে। এরপরে তোমার এখানে আছে পিত্তথলি ডান সাইডে, এই পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে দেখা যায় সেক্ষেত্রেও বুকে ব্যথা হইতে পারে। এরপরে বুকে আমাদের যে রিবস বা পরশুকা আছে, বিভিন্ন বুকের খাঁচার যে পরশুকা, সেই পরশুকার যে তরুণাস্থি আছে, সেইখানে যদি আমাদের প্রদাহ হয়, ইনফেকশন হয়, সেটার বলা হয় কোস্টোকন্ড্রাইটিস, এটার কারণে বুকে ব্যথা হইতে পারে। আবার অনেকে বুকে ব্যথা নাই, কিন্তু কেন নাই এইটা নিয়ে টেনশনে পড়ে যায়, সেইটা দিয়ে দুশ্চিন্তা করতে করতে তার মধ্যে বুকে ব্যথা হয়ে যায়। তার মনে হয় যে আল্লাহ বুকে ব্যথা হচ্ছে, আসলে কিছু না, কিন্তু তার কাছে মনে হচ্ছে না এটা ব্যথা, আল্লাহ আমার তো তাহলে আজকেই টিকিট কনফার্ম হয়ে যাবে, উপরে চলে যাচ্ছি সোজা আল্লাহর কাছে, এইরকম ভয়টায় পায়। তো এইগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে বুকে ব্যথার বিভিন্ন কারণ। এখন দেখো এইখানে এক্সরেতে যেটা করা যায়, এক্সরেতে এই জায়গাটায় দেখা যায় যে এরকম এই যে অংশটা আছে, এই অংশটাকে বলা হচ্ছে হার্টের শ্যাডো। এটাকে কি বলা হয়? হার্টের শ্যাডো। এইগুলো হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে কি ফুসফুস, এই হচ্ছে ফুসফুস, আর এটা হচ্ছে কি হার্ট শ্যাডো মানে হৃৎপিণ্ডের ছায়া, হার্টের শ্যাডো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের হার্টের শ্যাডো। এই হার্টের শ্যাডো এইটা হচ্ছে নর্মাল একজন ব্যক্তির ক্ষেত্রে, ঠিক আছে? নর্মাল একজন ব্যক্তির ক্ষেত্রে এইরকম হার্টের শ্যাডো পাওয়া যায় এক্সরেতে। কিন্তু আরেকটা পাশের যেটা দেখো, এখানে হার্টের শ্যাডোটা দেখেই বোঝা যাচ্ছে এই হার্টের শ্যাডোটা বিরাট বড় হয়ে গেছে না, তার মানে হৃৎপিণ্ডটা অনেক বড় হয়ে গেছে স্বাভাবিকের থেকে। তো স্বাভাবিকের থেকে এই ধরনের হৃৎপিণ্ড বড় হয়ে গেলে সেটাকে বলা হয় কি, হৃৎপিণ্ডের মেডিকেলের নাম কি কার্ডিও, আর বড় হয়ে যাওয়া মানে হচ্ছে মেগা মানে বড়, এই জন্য এটাকে বলা হয় কার্ডিও মেগালি। তাহলে এটাকে কি বলা হয়? কার্ডিও মেগালি, হৃৎপিণ্ডটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতেছি? কার্ডিও মেগালি বলতেছি। এইটুক ক্লিয়ার কিনা আমাকে বলো তো, কার্ডিও মেগালি এক্স রে দেখে এখন থেকে তোমরা নিজেরাই বলতে পারবা কিনা? এক্স রে দেখে যদি কারো কার্ডিও মেগালি থাকে ইনশাল্লাহ বলতে পারবা না? ভেরি গুড, তাহলে এটা পারবা। আরে কনফার্ম জান্নাতি তো না, কনফার্ম ডাক্তার হয়ে গেছে, তাই না? এতে আমরা এক্সরে দেখে এখন বলে গেছি হ্যাঁ কনফার্ম ডাক্তার হয়ে গেছে। এইবার চলে আসো ইসিজি। হৃৎপিণ্ডের ব্যথা, বুকে ব্যথার কথা বললেই তোমার সবার আগে যে কাজটা করবে সেটা হচ্ছে ইসিজি করবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য এটা ব্যবহার করা হয় ইসিজিতে, ঠিক আছে? নর্মালি দেখো এখানে ইসিজির একটা রিডিং আমরা এরকম পাই। ইসিজি আমরা হচ্ছে বুকে লিড বসায় এখানে ইলেকট্রোকার্ডিওগ্রাম, এখানে হচ্ছে আমরা এই ধরনের একটা সিগন্যাল পাই, ঠিক আছে? তো এখন আমাদের এই যে ইসিজি, তোমরা পরবর্তীতে যখন মেডিকেলে যাবা তখন আরও ডিটেলস দেখতে পাবা যে আসলে এখানে ইসিজির ক্ষেত্রে যেটা হয় পিকিউআর, বিভিন্ন ধরনের মানে পিকিউআরএসটি এরকম আমাদের পয়েন্ট আছে, সেইগুলো আমরা পেয়ে যাই, ঠিক আছে?
কার্ডিওমেগালি হলে কি কি সমস্যা হবে এগুলো নিয়ে চিন্তার কিছু নাই। নেক্সট ক্লাসে আমাদের হৃৎপিণ্ডের রোগ নিয়ে কথাবার্তা আছে, তখন আমরা বলবো আদিব, চিন্তার কিছু নাই। এখন জাস্ট আমরা কি কি টেস্ট করি সেটা দেখতেছি। এখন দেখো এখানে এই যে হৃৎপিণ্ডে নর্মালি আমরা হচ্ছে এইরকম একটা ইসিজি পাই, ঠিক আছে। অ্যাবনর্মাল ইসিজি তোমরা এখন আপাতত চেনার কিছুই না, আমরা মেডিকেলে আমরাই মানে আমাদের চিন্তা হয় এটা। তোমরা আরেকটা ইসিজি দেখে রাখো, এই যে আমাদের ডান সাইডে যে ইসিজিটা আছে একদম ফ্ল্যাট ইসিজি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মৃত মানুষের ক্ষেত্রে এরকম ইসিজি আমরা পাই। মৃত মানুষের ক্ষেত্রে এই ধরনের ইসিজি আমরা পেয়ে থাকি একদম ফ্ল্যাট, তার মানে তার হার্টে কোনো ইলেকট্রিক ইম্পালস যাচ্ছেই না, ঠিক আছে, হার্ট স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মৃত ব্যক্তির ক্ষেত্রে ইসিজি। একজন ব্যক্তি মৃত মারা গেলে ডাক্তাররা যা কনফার্ম করে, তো কনফার্ম করা হয় হচ্ছে ইসিজি দিয়ে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি আমাদের ইসিজি। এবার চলে আসো ইটিটি। দেখো ইসিজিতেও এরকমভাবে হচ্ছে লিড পরানো থাকে, তার দিয়ে এরকমভাবে বুকে লিড পরানো থাকে। ইটিটি কি, ইতে হচ্ছে এক্সারসাইজ, টিতে টলারেন্স, টিতে টেস্ট। এটা দিয়ে হৃৎপিণ্ডের অবস্থা কেমন, আসলে পাম্প তো করতেছে কিন্তু কতটা কাজ সহ্য করতে পারে, ঠিক আছে। অপারেশনের আগে কেন ইসিজি করা হয়, এই হার্টে কোনো সমস্যা আছে কিনা আগে থেকে দেখার জন্য। কারণ আমরা অপারেশন করতে গেলাম, অজ্ঞান করে ফেললো, এরপরে দেখা গেছে যে হার্টের সমস্যা ছিল, হার্ট ওই সময়টাতে কাভার করতে পারতেছে না, তখন তো সমস্যা, তাই না। ইসিজি রেজাল্ট মানে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে মেশিনের উপর, বুঝছো। এবার আসো ইটিটি। ইটিটির ক্ষেত্রে যেটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, মানে তোমার হার্টে তুমি যখন দৌড়াদৌড়ি করো স্বাভাবিকভাবে তখন তোমার কি বেশি পরিমাণে রক্তের দরকার হয় না, বেশি পরিমাণে রক্তের দরকার হয়, বেশি পরিমাণে অক্সিজেন লাগে, সেই জন্য বেশি রক্ত লাগবে। তো তুমি যখন দৌড়াদৌড়ি করবা, কাজ করবা, অনেকে দেখা যাচ্ছে অল্প একটু দৌড়াদৌড়ি করে কাজ করে হাঁপায় যায়, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেরকম অনেক সময় যে বুকে ব্যথা শুরু হয়ে যায় কাজ করতে গেলে বেশি। তাহলে কারণ কি, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্ট ঠিক মতো কাজ করতেছে না, হার্ট যথেষ্ট পরিমাণ কাজ করতেছে না, হার্টের এফিসিয়েন্সি ঠিক আছে কি না সেইটা দেখার জন্য হচ্ছে আমরা কি এই যে লিড বসায় এখানে ইসিজি দেখতে, মানে ইলেকট্রোকার্ডিওগ্রাম দেখতে থাকি মেশিনে, আর তাকে হচ্ছে ট্রেডমিলের উপর মনে করো হচ্ছে দৌড়াইতে দিলাম, তার মানে এই সময় তার হার্ট কীরকম রেসপন্স করে সেটা দেখার জন্য। এতে বোঝা যায় হৃৎপিণ্ডে আসলে কি কন্ডিশনে আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ইটিটি, ক্লিয়ার। এবার আসো করোনারি এনজিওগ্রাম। করোনারি এনজিওগ্রামটা আসলে কি, করোনারি এনজিওগ্রামটা হচ্ছে এই যে এখানে যদি তোমরা দেখো, এই যে এখানে হচ্ছে আমরা একটা ডাই পাঠাই দিই, এই যে রক্তবাহিকা, করোনারি রক্তবাহিকা দেখছি না আমরা হৃৎপিণ্ডের, করোনারি রক্তবাহিকার মধ্যে আমরা হচ্ছে আগে থেকে এনজিওগ্রাম করার জন্য একটা ক্যামেরা পাঠাই, এই আমাদের রক্তবাহিকা শিরা দিয়ে এখান থেকে সুন্দর করে রক্ত যায়, মানে আমরা হচ্ছে একটা পাঠাই তারের মধ্য দিয়ে একটা ক্যামেরা পাঠাই দিয়ে এটার মাথায় হচ্ছে দেখা যায় ডাই থাকে, এইটা দিয়ে হচ্ছে দেখা যায় যে এরকম কোন জায়গায় ব্লক আছে। এই দেখো এইদিকে কিন্তু সুন্দর করে গেছে, কিন্তু এইদিকে আসতে যে এখানে হচ্ছে দেখা যাচ্ছে এইখানটায় ব্লক আছে, তাই না, এই জায়গাটায় ব্লক আছে। তাহলে এইরকমভাবে ব্লক নির্ণয় করা যায়, এইসব জায়গায় দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ব্লক আছে, এই হৃৎপিণ্ডে ব্লক আছে কিনা, এই ব্লক আছে কিনা সেটা নির্ণয় করা হয় হচ্ছে কি দিয়ে, আমাদের এই যে হৃৎপিণ্ডে ব্লক আছে কিনা সেটা নির্ণয় করা হয় হচ্ছে করোনারি এনজিওগ্রাম দিয়ে, ঠিক আছে। এনজিওগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে এটা বের করতে পারি, ঠিক আছে। মানুষ মারা যে কোনো কারণেই দেখা যায় যে যেতে পারে, এটা আসলে আন্ডারলাইং অনেক কন্ডিশন থাকে, এনজিওগ্রাম করতে গেলেই মারা যাবে এই না, হৃৎপিণ্ডে যে কোনো ইন্টারভেনশনেই আসলে রিস্ক থাকে, ঠিক আছে, টুকটাক রিস্ক থাকে। এবার চলে আসো বিএনপি, ঠিক আছে, রক্তের বিএনপি। বিএনপি মানে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড। এই যে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, কিন্তু এটা কোথা থেকে হচ্ছে, এটা কিসের সম্পর্কে ধারণা দেয়, হার্টের, ঠিক আছে। এই ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড এটা হচ্ছে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। আমাদের যখন দেখা যায় বিএনপি অনেক বেড়ে গেছে তখন আমরা বুঝি যে আসলে হার্ট ফেল করছে, ঠিক আছে। হার্ট ফেল করলে তখন হচ্ছে বিএনপি অনেক বেড়ে যায়। এছাড়া আছে হচ্ছে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এইটার মাধ্যমে এমতে এমআরআই, এমতে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তো এমতে মাসেল সম্পর্কে জানা যায়, এইভাবে মনে রাখবা, হৃৎপেশির সম্পর্কে ধারণা পাওয়া যায়, মাসেল সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঠিক আছে। মাসেল বা হৃৎপেশির সম্পর্কে ধারণার জন্য কি লাগবে, এমআরআই লাগবে, ঠিক আছে। তাহলে এমআরআই লাগবে, ঠিক আছে। আর সাত তো বিরাট ফর্মে আছে বোঝা যাচ্ছে। তাহলে এখন এটা আমরা পেয়ে গেছি। এছাড়া দেখো আরও একটা টেস্ট আছে, ঠিক আছে, সেটা কি ট্রোপোনিন আই। ট্রোপোনিন আই, ট্রোপোনিন আই, এই টেস্টটা দিয়ে কি করা হয়, আমরা ইসিজি করে দেখলাম যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে এমআই, হার্ট অ্যাটাক আছে, তাহলে তো কনফার্ম হয়ে গেল। এছাড়াও যদি দেখা যায় ইসিজিতে বোঝা যাচ্ছে না যে হার্ট অ্যাটাক আছে, এরকম ইসিজিও আছে, ইসিজিতে বোঝা যায় না, এইরকম হার্ট অ্যাটাকের ক্ষেত্রে
আমরা কি করি ট্রোপোনিন আই টেস্ট দিই। ট্রোপোনিন আই বেড়ে গেলে এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে হার্ট অ্যাটাক আছে কিনা এটা বোঝা যায়। এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফারকশন, বা এটারই আরেক নাম হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক আছে কিনা সেটা বোঝা যায়, হার্ট অ্যাটাক আছে কিনা সেটা বোঝা যায় ট্রোপোনিন আই দিয়ে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা হচ্ছে পেয়ে গেছি। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন বলো এই জাবির বছর দেশে বেড়ে গেলে সমস্যা হতে পারে, ডিপ কথাবার্তা। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন বলো এইটুকু ক্লিয়ার কি না? এই হৃৎপিণ্ডের যে ট্রিটমেন্টের জন্য আমরা তো আগে টেস্ট করি, কোন টেস্ট দিয়ে কি দেখা যায়, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কি না? ভেরি গুড। তাহলে এখানে দেখো তো হার্ট ফেলিওর সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে, কোনটার মাধ্যমে হার্ট ফেলিওর সম্পর্কে জানা যায়? এইটার অ্যান্সার দাও চ্যাটে। সি 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 ভেরি গুড। তার মানে হচ্ছে কারেক্ট অ্যান্সার কি? বিএনপি, ব্রেন নাট্রিউরেটিক পেপটাইড। এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 17 সালের কোশ্চেন। এটার মাধ্যমে আমরা হচ্ছে জানতে পারি যে আসলে হার্ট ফেলিওর হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার চলে আসি সিস্টোলিক রক্তচাপ আমরা পেয়ে গেছি, করোনারি সংবহন কি এটাও পেয়ে গেছি, ইটিটি মানে এক্সারসাইজ টলারেন্স টেস্ট সম্পর্কে জানছি, বিএনপি দিয়ে কী নির্ণয় করা সেটা দেখছি, ব্যারো রিসেপ্টর কি সেটা দেখছি। এখন বলো এইটা তুমি হচ্ছে পারবা কি পারবা না? বলছে আমি এটা জীবনেও বলবো না। ভেরি গুড। তাহলে এখন বলো তো পারবা কি পারবা না? ইনশাল্লাহ পারবো, তাই না? ইনশাল্লাহ, ভেরি গুড। ইনশাল্লাহ আমরা পারবো, ভেরি গুড। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। ওকে, তাহলে দেখো আমাদের এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে যেগুলো ছিল। নেক্সট দিন এসে আমরা হৃদরোগ নিয়ে আলোচনা করব, ওইখানে তোমাদের আবার ডাক্তার বানিয়ে দিব। ওটা বলার দরকার নাই, জাবির পরীক্ষায় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। দেখো আমাদের মানে আমাদের হৃৎপিণ্ডের কোথায় কি সমস্যা সেটা বের করার জন্য আমাদের কত টেস্ট আছে, কত কিছু দেখতেছি, কিন্তু আমাদের মানে নিজেদের মধ্যে দেখা যায় আমাদের যে মেন্টালিটি, মানসিকতার মধ্যে কি সমস্যা সেটা বের করার কোনো কিন্তু কিছু নাই, তাই না? এটার জন্য আসলে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে মূল্যবোধ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের দরকার, এবং সেটাই হচ্ছে তোমার মাপকাঠি যে তোমার আসলে মন মানসিকতা কেমন, এবং তুমি সেটা পরবর্তীতে কিভাবে সেটা সমাজে প্রতিফলন ঘটাবা। তো সেটার জন্য নিজেদের কাজ করতে হবে। আমাদের যেরকম হার্টের এত কিছু নিয়ে পড়তে হবে, ঠিক সেরকম আমাদের নিজেদেরকেও ওইরকমভাবে স্ট্রং করতে হবে, তাই না? যেন হচ্ছে আমরা যে কারো সমস্যায়, যে কোনো বিপদে আপদে নিজেরা যেন হচ্ছে নিজেরা আগায় আসতে পারি এবং অন্যের হেল্প করতে পারি, তাই তো? তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।